Sorry. ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, আমরা ফার্স্ট সেশনটা কন্ডাক্ট করছিলাম গত উইকে। সো সেক্ষেত্রে আমরা মাইক্রো কন্ট্রোলার এবং রোবোটিক্স নিয়ে আমাদের সেশন 1 যেটা কন্ডাক্ট করার কথা ছিল সেটার কিছুটা পোর্শন আমরা কভার করছি, এবং আমরা আজকের এই সেশনটাতে ওই আগের যে সেশন মানে যতটুকু টপিক কভার করা হয়েছিল সেখান থেকেই আর কি সামনে আগাবো। তো আমরা একটু রিক্যাপ করে নেই যে আমরা লাস্ট সেশনে কি দেখছিলাম, যদিও এখানে নতুন মনে হয় না কেউ জয়েন করছো, তারপর জাস্ট একটা কভার আপ করে দিই। সো আমাদের ওভারঅল কন্টেন্ট ছিল, আমরা মাইক্রো কন্ট্রোলার নিয়ে কথা বলার চেষ্টা করতেছিলাম, ইনপুটস ডিভাইসগুলো লাইক সেন্সর, সুইচ, আমরা এগুলো নিয়ে কথা বলার চেষ্টা করতেছিলাম, এবং ইনপুট ডিভাইসগুলো আমরা লাস্ট সেশন পর্যন্ত কভার করছিলাম। এছাড়াও আরও কিছু টপিক নিয়ে আমি কথা বলতে যাচ্ছিলাম তোমাদের এই আরডুইনো নিয়ে। তার মধ্যে 3 নম্বর যে টপিকটা আছে আউটপুট ডিভাইসেস, সো এটা নিয়ে এখান থেকে আজকে আমরা নতুন টপিকটা শুরু করব। এছাড়াও পাওয়ার সাপ্লাইস, ইলেকট্রনিক ডিভাইসেস ইউজড ইন প্রজেক্টস, এবং আমরা কিছু প্রজেক্ট আইডিয়া নিয়ে ব্রেনস্টর্মিং করব। ওকে, সো লাস্ট ক্লাসে আমরা মাইক্রো কন্ট্রোলার নিয়ে কথা বলছিলাম যে আরডুইনো কোনো মাইক্রো কন্ট্রোলার না, এটা মাইক্রো কন্ট্রোলার ডেভেলপমেন্ট বোর্ড, যার মাঝখানে একটা এরকম চিপ বসানো থাকে যেটাকে আমরা বলছি মাইক্রো কন্ট্রোলার। এবং এই মাইক্রো কন্ট্রোলার গুলো বিভিন্ন ক্যাপাসিটির হয়ে থাকে, বিভিন্ন মেমোরি সাইজের হতে পারে, ঠিক আছে। যাদের তোমরা মনে করো আরডুইনো ইউনো ইউজ করো, আরডুইনো ইউনোর মধ্যে একটা চিপ বসানো থাকে, আরডুইনো মেগার মধ্যে একটা এটিএম চিপ বসানো থাকে। সো ওই চিপগুলোর নাম যদি তোমরা দেখো তাহলে ওটার রিলেটেড ডাটাগুলো তোমরা অনলাইনে পেয়ে যাবে, ঠিক আছে। সো আমরা বলছিলাম যে কেন আরডুইনো ডেভেলপমেন্ট বোর্ডটা দরকার, এটা শেখার জন্য খুবই হেল্পফুল। কিন্তু ম্যানুফ্যাকচারিং এ কোনো ইয়েতেই দেখবা না যে তোমরা বাজার থেকে যে জিনিসগুলো কিনে আনো, ফর এক্সাম্পল তোমার ওভেন হতে পারে, ফ্রিজ হতে পারে, কোথাও দেখবা না যে আরডুইনো ঢুকানো আছে। সেখানে কি থাকে, এই ছোট্ট মাঝখানে যে চিপটা থাকে সেই চিপটা ঢুকানো থাকে। সো তার মানে বুঝতে হবে যে আরডুইনো একটা হচ্ছে কি বলবো লার্নিং কিট। এটা কিন্তু কোনো ইন্ডাস্ট্রিয়াল লেভেলে ম্যানুফ্যাকচারিং কিট না যে এটা দিয়ে তুমি কোনো একটা ডিভাইস ম্যানুফ্যাকচার করবা যার ভিতরে আরডুইনো বসানো থাকবে। এটা প্রফেশনাল প্র্যাকটিস না। সো আরডুইনো দিয়ে তোমাকে শিখতে হবে, তোমাকে প্রজেক্টের ব্রেনস্টর্মিং করতে হবে, প্রজেক্ট ডিজাইন করতে হবে, প্রজেক্ট যখন সব কাজ করবে, যখন তোমরা একটা প্রোডাক্ট মার্কেটে আনতে যাবা, যে ফর এক্সাম্পল একটু আগে যে কথাটা বললাম, তোমরা একটা ফায়ার সেফটি ডিভাইস বানাইতে যাচ্ছ যেখানে তোমরা মানে ইনিশিয়ালি আরডুইনো ইউজ করে জিনিসটাকে ডিজাইন করছো, ঠিক আছে। কিন্তু তোমরা যখন মার্কেটে প্রোডাক্টটা আনতে যাবা, তোমার সেফটি সিস্টেমটা যখন তুমি মার্কেটে আনতে যাবা, তার ভিতরে কিন্তু আরডুইনো থাকা যাবে না। তার ভিতরে কি থাকতে হবে, এই মানে কি বলবো মাইক্রো কন্ট্রোলার চিপটা তুমি দিতে পারো, কিন্তু এই আরডুইনো বোর্ড ঢুকাই দিয়ে এখান থেকে তার বের করে করে তুমি একটা প্রোডাক্ট মার্কেটে ছাড়বা, এটা কিন্তু আসলে প্রফেশনাল প্র্যাকটিস না, ঠিক আছে। সো তোমাকে এটা শেখার জন্য দেয়া। সো আরডুইনো তোমরা শিখবা, এই ধরনের বোর্ড শুধু আরডুইনো না আরো অনেক বোর্ড আছে, সেই বোর্ডগুলোর থেকে তোমরা শিখবা। কিন্তু শেখার পর তোমাদেরকে যখন প্রফেশনালি তোমরা বিভিন্ন কোম্পানিতে বা বিভিন্ন ইন্ডাস্ট্রি, বাংলাদেশের ক্ষেত্রে বলতে পারো ওয়ালটনে তোমার যখন বিভিন্ন যে ম্যানুফ্যাকচারিং ইউনিট গুলোতে আছে ওখানে গেলে দেখবা যে ওখানে কিন্তু আরডুইনো ইউজ করে তা কিন্তু না, ওখানে তোমার এই মাইক্রো কন্ট্রোলার চিপটা ঢুকাই দেওয়া হয়, ঠিক আছে। সো এই জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে। ওকে, সো আমরা আরডুইনোর বিভিন্ন ধরনের ফিচার সম্পর্কে বলতেছিলাম যে আরডুইনো দিয়ে কি কি ভাবে পাওয়ার দেওয়া যায়, ইনপুট গুলো কিভাবে নেওয়া যায়, আউটপুট গুলো কিভাবে নেওয়া যায়, এবং আরডুইনো মেগার কথা আমরা বলছিলাম যে বড় প্রজেক্ট হলে আমরা আরডুইনো মেগাটাকে কিনবো, আর ছোট প্রজেক্ট হলে আরডুইনো ইউনো। সো যাদের শুরু করতেছো আর কি, কাজকর্ম শুরু করতেছো, বারবার টাকা খরচ করার দরকার নাই, তোমরা একবার একটা আরডুইনো মেগাই কিনে নিও। ওকে, সো এগুলো নিয়ে আমরা লাস্ট ক্লাসে বলছিলাম সিমুলেশন, গ্রাফিক্যাল প্রোগ্রামিং এর কথা, এবং সুইচিং ইনপুট ডিভাইসগুলো নিয়ে আমরা যেটা বলতেছিলাম যে আমাদের সিম্পল কিছু পুশ সুইচ বা ডিজিটাল সুইচ বলতে পারে এগুলোকে, যে অন অফ সেন্স করার জন্য, ঠিক আছে, ইউজারের পক্ষ থেকে একটা কোনো জিনিসকে অন করা বা অফ করা, এটা সেন্স করার জন্য আমরা ম্যানুয়াল কিছু ইনপুট ডিভাইস ইউজ করি, এগুলোকে আমরা ডিজিটাল ইনপুট পিনে সবসময় কানেক্ট করি। হ্যাঁ, সো ডিজিটাল ইনপুট ডিভাইস হিসেবে এই সুইচগুলো ইউজ করা যেতে পারে। কিন্তু যখন আমরা কোনো একটা সিস্টেমকে সেন্সর দিয়ে কাজ করব, তখন তোমাকে মনে রাখতে হবে যে সেন্সরগুলো কিন্তু সবসময় ডিজিটাল হইতে পারে, মানে ডিজিটাল হয় না, কিছু সেন্সর আছে ডিজিটাল, কিছু সেন্সর আছে অ্যানালগ, ঠিক আছে। তারপর যেমন এখানে দেখো
কিপ্যাডের কথা বলা হয়েছে। যখনই আমরা কোনো ধরনের নিউমেরিক্যাল ইনপুট নিব ইউজারের কাছ থেকে, হতে পারে সেটা পাসওয়ার্ড, হতে পারে তোমার কোনো একটা সেট পয়েন্ট, যে তুমি কত স্পিডে মোটরকে রান করবা সেটা একটা সেট পয়েন্ট তুমি ইউজারের কাছ থেকে নিচ্ছ। সো এই ধরনের পারপাসে আমরা কি করতেছি, এই ধরনের কিপ্যাড গুলো ইউজ করতে পারি। এবং তোমাদেরকে লাস্ট ক্লাসে আমি একটা টুল বক্সের কথা বলছিলাম, যে এই টুল বক্সটা আসলে মার্কেটে অ্যাভেলেবেল, 37-in-1 সেন্সর কিট। এবং এইটা থেকে আমরা একটা আইডিয়া পেতে পারি যে মার্কেটে কি কি ধরনের সেন্সর অ্যাভেলেবেল, যেটা তোমরা তোমাদের প্রজেক্টে কাজে লাগাইতে পারবা। ঠিক আছে, এবং এই সেন্সরগুলো নিয়ে আমরা অনেক ডিটেলস আলোচনা করছি। সো আজকে আমি আর এই সেন্সরগুলোতে ঢুকতেছি না, আমি জাস্ট একটু নামগুলো দেখাই দিই তোমাদের। আমাদের কাছে ছিল হচ্ছে ফটো সেন্সর, যেটা দিয়ে লাইট ডিটেক্ট করা সম্ভব। আমাদের কাছে ছিল হচ্ছে টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি সেন্সর। সো এটা দিয়ে আমরা টেম্পারেচারও মেজার করতে পারবো, প্লাস বাতাসের আর্দ্রতাও মেজার করতে পারবো। অথবা শুধু যদি টেম্পারেচার সেন্সর চাও, যে আর্দ্রতা মাপা আমার প্রয়োজন নাই, সেক্ষেত্রে তুমি টেম্পারেচার সেন্সরটা ইউজ করতে পারো। এরপর আমাদের কাছে ছিল হচ্ছে শেক সেন্সর, নক সেন্সর, ভাইব্রেশন সেন্সর। সো এগুলোর মাধ্যমে আমরা যে জায়গাগুলোতে নকিং বা ভাইব্রেশন বা শেকিং রিলেটেড অ্যাপ্লিকেশন গুলোতে যে শেক সেন্স করতে হবে বা ভাইব্রেশন সেন্স করতে হবে বা নকিং সেন্স করতে হবে, এই ধরনের জায়গাগুলোতে আমরা এই সেন্সরগুলো ইউজ করতে পারি। ঠিক আছে, তারপর যেমন মনে করি যে ভাইব্রেশন সেন্সর, এটা আমরা মনে করি অটোমোবাইল ডিভাইস, অটোমোবাইল যেগুলো আছে, ফর এক্সাম্পল কার বা কোনো একটা গাড়ি, এইটার তোমরা জানো যে যে রাস্তা খারাপ হলে কি হয়, যে তোমার সাসপেনশন সিস্টেম যদি খারাপ হয় কোনো গাড়ির, সো খারাপ রাস্তায় ওটা বেশি মানে কম, কি বলবো, যারা প্যাসেঞ্জার থাকে তাদের কমফোর্ট লেভেলটা কম হয়। কারণ কি, যে সাসপেনশন সিস্টেম খারাপ হলে তোমার অটোমেটিক্যালি ভিতরে যাত্রীরাও খারাপ রাস্তার যে ঝাঁকুনিটা সেটা ফিল করে। সো এই ধরনের জায়গায়, যদিও মেকানিক্যাল সাসপেনশন আলাদা থাকেই, এই ধরনের সেন্সর ইউজ করা হয় না, কিন্তু বাট এটা এটা একটা অ্যাপ্লিকেশন হতে পারে, যে এই ধরনের জায়গা যেখানে আমাদের ভাইব্রেশনটাকে রিডিউস করা দরকার, সেই জায়গায় আমরা এটা ইউজ করতে পারি এই ধরনের জায়গায়। ঠিক আছে, ওরিয়েন্টেশন সেন্সর, এটা আমরা লেভেলিং পারপাসে কোন একটা জিনিসকে লেভেল করতে হবে, হতে পারে সেটা তোমার সেলফ ব্যালেন্সিং রোবট হতে পারে, অথবা কোনো একটা কি বলবো গাইরো সেন্সর যেখানে আছে, ফর এক্সাম্পল যে কোনো এক্স ওয়াই জেড গাইরো সেন্সর তোমার এক্স ওয়াই জেড অ্যাক্সিসে তোমার পজিশনটাকে তোমাকে জানায়। সো এগুলো হচ্ছে তোমার ব্যালেন্সিং প্রজেক্ট যেগুলো আছে, ব্যালেন্সিং রিলেটেড যে প্রজেক্টগুলো, সেখানে আমরা এই সেন্সরগুলো ইউজ করতে পারি। এবং গাইরো সেন্সর দিয়ে আমরা বলছিলাম যে কিভাবে হ্যান্ড গ্লোভস এর মাধ্যমে গাইরো সেন্সর ইউজ করে একটা গাড়িকে কন্ট্রোল করা যেতে পারে। এটা একটা জাস্ট আইডিয়া বলছিলাম। সো এটা গাড়ি না হয় তোমার ইয়ে হতে পারে, যে তোমার কি বল হুইল চেয়ার হতে পারে, অথবা ইন্ডাস্ট্রিয়াল পিক আপ রোবট হতে পারে, যেটার মাধ্যমে তুমি কোনো একটা প্রোডাক্টকে পিক করবা এবং কোথাও মুভ করবা। অনেক কিছু হতে পারে, কনস্ট্রাকশন বিল্ডিং এর ক্রেনের জন্য তুমি এই ধরনের সিস্টেম ডিজাইন করতে পারো। সো তোমাদের কি বলবো, প্রজেক্টের কনসেপ্টটা এটা হচ্ছে লিমিটলেস। তোমরা যদি জানো যে এটা কিভাবে কাজ করে, তোমরা যে কোনো প্রজেক্টে যে কোনো ভাবে এগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারবা। এবার টাচ সেন্সর নিয়ে কথা বলছিলাম, ম্যাগনেটিক সেন্সর নিয়ে কথা বলছিলাম। সো ম্যাগনেটিক সেন্সর গুলো তোমার, ম্যাগনেটিক সেন্সরের অনেক অ্যাপ্লিকেশন আছে। সো এটা হতে পারে তোমার কোনো একটা কি বলো মেটাল ডিটেক্টর হিসেবে তুমি এটাকে ইউজ করতে পারো, বা এই ধরনের যে মানে বায়োমেডিক্যাল কিছু অ্যাপ্লিকেশন আছে যেখানে এটা ইউজ করতে পারো। তারপর সাউন্ড সেন্সর, সাউন্ড নিয়ে কাজ করলে হতে পারে সেটা ক্ল্যাপ, বা হতে পারে অন্য কোনো অ্যাপ্লিকেশন, ভয়েস সেন্সর বা সামথিং, ভয়েস কমান্ড, এই ধরনের অ্যাপ্লিকেশনে সাউন্ড সেন্সর গুলো নিয়ে কাজ করতে পারো। জয়স্টিক, এটা হচ্ছে একটা ম্যানুয়াল এক্স ওয়াই জেড কন্ট্রোল ডিভাইস, ম্যানুয়াল সুইচ আর কি। সো এটার মাধ্যমে তোমরা হাত ইউজ করে হাতের আঙ্গুল দিয়ে ডিরেকশনটাকে কন্ট্রোল করতে পারো, এটা নিয়ে আমরা কথা বলছিলাম। মোশন সেন্সর, এটার মাধ্যমে সামনে কোনো যে কোনো বস্তু, সেটা হতে পারে মানুষ, হতে পারে কোনো একটা ফিজিক্যাল অবজেক্ট, যে কোনো কিছু আসলে মানে মুভ করলে এটা ডিটেক্ট করতে পারে। সো এটার মাধ্যমে আমরা অনেক প্রজেক্টের আইডিয়া বের করতে পারি। ডিস্টেন্স সেন্সর, এটা নিয়েও অনেক কথা বলছিলাম আমরা, এটা দিয়ে ডিস্টেন্স মেজার করা যায়। ময়েশ্চার সেন্সর, সো এটার মাধ্যমে আমরা পানির বা সরি পানি ঠিক না, মানে মাটির ময়েশ্চার সেন্স করার জন্য আমরা এই ধরনের সেন্সরগুলো ইউজ করতে পারি। বিশেষ করে স্মার্ট ফার্মিং বা এগ্রিকালচার বিভিন্ন প্রজেক্টে এগুলো ইউজ করা হয়, বা গার্ডেনিং প্রজেক্টগুলোতে। ফ্লেম সেন্সর, তো সো তোমাদের ফ্লেম সেন্সরের কথা একটু আগে বললাম। সো লক্ষ্য করো, এটা পুরোপুরি কাজ করে হচ্ছে আইআর রেডিয়েশনের উপর। যখনই কোনো একটা আগুন, তুমি কোথাও আগুন ধরাবা, সেখানে যদি তুমি
মানে আইআর কোন একটা সেন্সরের মাধ্যমে যদি ওটার দিকে করো, ওটার দিকে ধরো, তাহলে অবশ্যই সেখানে একটা আইআর রে এই লাইটটাতে সে মানে এই সেন্সরটা সেই আইআর রেটাকে ডিটেক্ট করতে পারবে। হ্যাঁ, সো এটার মাধ্যমে ফ্লেম সেন্সর এটাকে বলা হচ্ছে, এটার মাধ্যমে আমরা আগুন ডিটেক্ট করতে পারি। গ্যাস সেন্সর, গ্যাস ডিটেক্ট করা যায়। তারপর অ্যালকোহল সেন্সর, এটাও আমরা কথা বলছিলাম যে অ্যালকোহল পার্টিকেল গুলোকে এটা ডিটেক্ট করতে পারে। তারপর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এটার মাধ্যমে আমরা যে কোনো ধরনের অ্যাটেন্ডেন্স সিস্টেম হতে পারে বা ইনরোলিং সিস্টেম, বা ফর এক্সাম্পল তুমি একটা ইভিএম মেশিন, ইলেকট্রনিক ভোটার মেশিন তৈরি করতে চাও। আমাদের যেমন ডোনাল্ড ট্রাম্প যেমন তার কমপ্লেইন হচ্ছে মানুষজন ভোট ফ্রড করছে, সো সেখানে আমরা যদি তাদেরকে একটা ইভিএম মেশিন তৈরি করে দিতে পারতাম, তাহলে ডোনাল্ড ট্রাম্পের দুঃখ কষ্ট একটু হলে কম হইতো। ঠিক আছে, সো এই ধরনের জায়গায় যেখানে তোমার আইডেন্টিটি, ইউজার আইডেন্টিটি ডিটেক্ট করতে করা প্রয়োজন, সেরকম জায়গায় আমরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরগুলো ইউজ করতে পারি। এবং এটা ইউজ করা খুব কঠিন কিছু না, কিন্তু খুবই সহজ জিনিস। প্রোগ্রাম অ্যাভেলেবেল, এগুলোর লাইব্রেরি অ্যাভেলেবেল, সো তোমাদের জন্য খুবই সহজ জিনিসগুলো করা। জাস্ট খালি তোমাদেরকে জানতে হবে যে কোন ডিভাইসটা আমার লাগবে। আমরা ভ্যাপিউর সেন্সর বা রেইন ওয়াটার সেন্সর নিয়ে কথা বলছিলাম। ওকে, সো এতক্ষণ পর্যন্ত যা বললাম এগুলো ছিল হচ্ছে আমাদের লাস্ট সেশন, এবং এটা নিয়ে কথা বলতে বলতে আমাদের প্রায় 20 মিনিট পার হয়ে গেল। আমাদের পার্টিসিপেন্ট এখন 20। যাই হোক, মোটামুটি আমি ধারণা করে নিচ্ছি যারা এখন আসো তারা গত সেশনেও ছিল, নতুন খুব কেউ জয়েন করছে বলে মনে হচ্ছে না। তো আমরা আমাদের 3 নাম্বার যে সেশনটা, মানে সরি 3 নাম্বার যে টপিকটা ছিল আউটপুট ডিভাইস, এখানে খুব বেশি জিনিস আমি রাখিনি, জাস্ট এগুলো বেশিরভাগই তোমরা জানো। তারপর আমি একটু মানে হাতে ধরে যদি বলতে চাই আর কি, সেরকম কিছু ডিভাইস নিয়ে আমি কথা বলবো। আচ্ছা, এটা শুরু করার আগে বলি যে আউটপুট ডিভাইস গুলো, এগুলো আসলে অ্যাপ্লিকেশন ওয়াইজ বিভিন্ন ধরনের হতে পারে। সো আমি এখানে যেগুলো কথা বলছি এগুলো খুবই সিম্পল কিছু ডিভাইস। এছাড়াও বিভিন্ন অ্যাপ্লিকেশন আমরা বিভিন্ন সময় অন্য বিভিন্ন ধরনের জিনিসগুলো ইউজ করি। আচ্ছা, আমি আগে দেখাই ডিভাইসগুলো, তারপরে আমি তোমাদের সাথে এটা নিয়ে কথা বলি। সো আউটপুট ডিভাইসগুলো আমার এখানে যেটা মানে স্লাইড তৈরি করা আছে, 3 ধরনের ডিভাইসের কথা বলা হয়েছে। একটাকে বলা হচ্ছে ডিসপ্লে ডিভাইস। সো আমাদের আউটপুটে আমরা ডিসপ্লে কোনো কিছু করতে পারি, এই ধরনের অনেক ডিভাইস থাকে আউটপুট ডিভাইস। সো ডিসপ্লে, এটা নিয়ে আমরা কথা বলবো। অডিও ডিভাইস হতে পারে, সো আমরা বিভিন্ন ধরনের সাউন্ড তৈরি করতে পারি, এটা একটা হচ্ছে আউটপুট ডিভাইস। এবং অ্যাকচুয়েটর, সো বিভিন্ন ইলেকট্রিক্যালের পারপাসে যদি আমরা বলি মোটর হতে পারে, মেকানিক্যালের কথা যদি বলো মোটর, সলিনয়েড, তারপর বিভিন্ন ধরনের তোমার কম্প্রেসিং ভালভ টালভ এগুলো হতে পারে। মেকানিক্যাল ডিভাইস সম্পর্কে আমার আইডিয়া কম, তোমরা ভালো বলতে পারবা। সো ডিসপ্লে ডিভাইস বলতে আমরা কি বুঝি? স্ক্রিনে যেগুলো দেখতেছো এটা হচ্ছে সবথেকে বেসিক একটা ডিসপ্লে ডিভাইস। আচ্ছা, এটাকে বলা হচ্ছে কি? এলইডি, লাইট এমিটিং ডায়োড। সো তোমরা আশা করি অনেকে মানে এখন পর্যন্ত ইলেকট্রনিক্স কোর্সটা পেয়ে গেছো, এক দুই মানে যারা একবারে শুরুর দিকে আসো 1-1 বা 1-2, তারা হয়তো নাও পেতে পারো। সো লাইট এমিটিং ডায়োড, এটা হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ ডায়োড, যেটার কাজ কি, যে তুমি একে যদি প্রপার ভোল্টেজ প্রোভাইড করো এবং প্রপার কানেকশন দাও, তাহলে সে লাইট গ্লো করে, মানে লাইট এমিট করে। এই কারণে এটাকে বলা হচ্ছে লাইট এমিটিং ডায়োড। সো ইন্ডিকেশন পারপাজে আমরা কোন একটা আউটপুট কাজ করতে, আউটপুট আসলে হয়েছে কিনা সেটা পারপাজে আমরা সবার শুরুতেই, যারা রোবোটিক্স নিয়ে কাজ করো, তোমরা লাইট একটা ব্লিঙ্ক করে, এলইডি ব্লিঙ্কিং করে দেখাও। সো এইটা হচ্ছে সেই এলইডি, এটা হচ্ছে সব থেকে বেসিক একটা ডিসপ্লে ডিভাইস। এই এলইডির কনসেপ্টটাকে কাজে লাগায় আর একটা ডিভাইস আছে, এটাকে বলা হচ্ছে 7 সেগমেন্ট ডিসপ্লে। সো 7 সেগমেন্ট ডিসপ্লেতে কি করা হয়, এরকম 7টা এলইডি কে নিয়ে 7টা সেগমেন্ট বানানো হয়। ঠিক আছে, 7টা সেগমেন্ট নিয়ে একটা ডিজিট তৈরি করা হয়। সো তোমরা যদি লক্ষ্য করো ক্লোজলি, আমি একটু দেখাই তোমাদের কেন 7 সেগমেন্ট বলা হচ্ছে। সো আমরা এই যে একটা ডিভাইস, একটা মডিউল নেই, মনে করো এটা হচ্ছে একটা সেগমেন্ট, একটা 7 সেগমেন্ট ডিসপ্লে। তার মধ্যে দেখো কয়টা সেগমেন্ট আছে। এই শুরুতে মাথার দিকে একটা ব্লক আছে, এটাকে বলা হচ্ছে এলইডি 1। তারপর এই পাশে আছে দেখো 2 নাম্বার এলইডি, 3 নাম্বার এলইডি, 4, 5, 6, 7। সো টোটাল 7টা এলইডি এখানে এইভাবে কানেকশন করা আছে। সো তুমি কোনটা এলইডি কে জ্বালাবা এটা তোমার প্রোগ্রামের উপর ডিপেন্ড করে এখানে আসবে। হ্যাঁ, সো সিমিলার ভাবে এখানে তোমার দেখো 4টা 7 সেগমেন্ট ডিসপ্লেকে পাশাপাশি রাখানো হয়েছে। অনেক সময় 8 সেগমেন্টও বলা হয় এই জন্য যে তোমরা যদি সিঙ্গেল 7 সেগমেন্ট কিনে আনো, দেখবা এই কর্নারে একটা ডট পাওয়া যায়।
ঠিক আছে? এটা কর্নারে একটা ডট দেয়া থাকে। সো তোমরা যদি সিঙ্গেল 7 সেগমেন্ট কিনে আনো সেক্ষেত্রে 8 সেগমেন্ট হয়ে যায় আরকি, 7 সেগমেন্ট না। সেক্ষেত্রে তখন ওটা 8 সেগমেন্ট হয়ে যায়। তো এটা দিয়ে তোমরা মানে নিউমেরিক্যাল ভ্যালু গুলো শো করার জন্য এই ধরনের ডিসপ্লে গুলো ইউজ করতে পারো। সো এটাও কিছুই না, যদি এলইডি জ্বালাইতে পারো তাহলে 7 সেগমেন্টও জ্বালাইতে পারবা, খুবই সহজ। এর পরপরই আর একটু অ্যাডভান্স যে ডিসপ্লেটা আসে সেটাকে বলা হচ্ছে ডট ম্যাট্রিক্স ডিসপ্লে। সো এটাও কিছুই না, এখানে অনেকগুলো এলইডি একের পর এক সাজানো থাকে এবং ডট ম্যাট্রিক্স ডিসপ্লে দিয়ে তোমরা বিভিন্ন ধরনের দেখবা রেল স্টেশন বা বিভিন্ন জায়গা বড় বড় বিলবোর্ড গুলা, যেখানে দেখবা যে তোমার বিভিন্ন ধরনের লেখা ডিসপ্লে করা হয়, রেল স্টেশনেরটাই কমন। সো ওটা আসলে ওয়ান কাইন্ড অফ এরকম ডট ম্যাট্রিক্স ডিসপ্লে। ঠিক আছে, এখন বিভিন্ন ধরনের এলসিডি ডিসপ্লে গুলো আসতেছে, কিন্তু ম্যাক্সিমাম সময় এর আগে ইউজ করা হতো এরকম ডট ম্যাট্রিক্স ডিসপ্লে। সো এটার মাধ্যমে তোমার যে কোনো ধরনের প্যাটার্ন, যে কোনো ধরনের ক্যারেক্টার, বাংলা ক্যারেক্টার হোক, ইংলিশ ক্যারেক্টার হোক। আচ্ছা, এটা একটা বলে নেই, 7 সেগমেন্ট ডিসপ্লে এখানে যেটা দেখতেছো এটার মাধ্যমে কিন্তু শুধুমাত্র মানে 1 2 3 4 এরকম নিউমেরিক্যাল ভ্যালু এবং এবিসিডি এগুলো দেখাতে পারবা, কিন্তু কোনো বাংলা লেখা কিন্তু এটার মাধ্যমে দেখাতে পারবা না এই 7 সেগমেন্ট গুলোর মাধ্যমে। সো বাংলা লেখা দেখানোর জন্য স্পেশাল কিছু কি বলবো এরকম 7 সেগমেন্ট পাওয়া যায়, স্পেশাল ক্যারেক্টার ডিসপ্লে পাওয়া যায়, যেগুলো এই মাঝখান দিয়েও দাগ থাকে, মাঝখান দিয়েও এলইডি থাকে। সো ওটা দিয়ে তুমি ক খ গ ঘ বা এই ধরনের জিনিসগুলো দেখাতে পারবা। তো তোমাদের শুরুতে বাংলা নিয়ে টেনশন করার কিছু নাই। তোমরা শুরুতে আসলে এখন ইয়েটা নিয়ে টেনশন করো, মানে ইংলিশটা আগে প্র্যাকটিস করো। এটা হয়ে গেলে তখন তোমরা বাংলা নিয়েও কাজ করতে পারো। তারপরে এই যে যেটা কথা বললাম ডট ম্যাট্রিক্স ডিসপ্লে, এটার মাধ্যমে তোমরা যে কোনো ধরনের ক্যারেক্টারই দেখাতে পারবা। সেটা হতে পারে ইংলিশ ক্যারেক্টার, হতে পারে চাইনিজ ক্যারেক্টার, হতে পারবে অ্যারাবিক ক্যারেক্টার, যে কোনো ধরনের ক্যারেক্টার তোমরা দেখাতে পারবা। ঠিক আছে, সো আর কি কি ডিসপ্লে আছে আমাদের হাতে? সব থেকে কমন যেটা তোমরা বিভিন্ন জায়গায় দেখো, এটাকে বলা হচ্ছে কি এলসিডি ডিসপ্লে। ঠিক আছে, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। আরো কিছু, এটা হচ্ছে বেসিক কিছু ক্যারেক্টার, এখানে তুমি বাংলা লেখা দেখাতে পারবা। সো কিছু বেসিক ক্যারেক্টার, এবং দেখতেই পাচ্ছ কি ব্ল্যাক এন্ড হোয়াইট। হ্যাঁ, এবং এলসিডি কন্ট্রোল করার জন্য মানে এটা কতটুকু গাঢ় হবে, কতটুকু হালকা হবে, এটার জন্য যে উপরের দিকে দেখো অনেকগুলো পিন আছে। একটা এলসিডির জন্য এখানে প্রায় 15-16টার মতো পিন আছে। এই প্রত্যেকটা পিনের এখানে কিছু নাম দেয়া থাকে, যদিও এখানে দেখা যাচ্ছে না। ওই পিনগুলোর মাধ্যমে তুমি এখানে কন্ট্রোল করতে পারবা যে তোমার লেখাটা মানে কিরকম, কত ব্রাইটনেস হবে, কত কি হবে। সো এটা যখন এলসিডি নিয়ে কাজ করবা তখন এগুলো দেখা যাবে তোমাদের সাথে। আর আরো একটু যদি অ্যাডভান্সে যেতে চাও, এটাকে বলা হচ্ছে গ্রাফিক্যাল ডিসপ্লে, যেখানে তুমি চাইলে আরো সুন্দর কিছু ক্যারেক্টার, আরো স্মুথ ক্যারেক্টার, এটা রেজুলেশন অনেক বেশি। উপরে যে যে এলসিডিটা দেখতে পারতেছো এটাকে বলা হচ্ছে, এখানে তোমরা যদি একটু ক্লোজলি লক্ষ্য করো, এইরকম একটা করে ক্যারেক্টার যদি পাশাপাশি লেখো, টোটাল 16টা ক্যারেক্টার তুমি একটা রোতে লিখতে পারবা। 16টা ক্যারেক্টার, এবং রো আছে কয়টা? রো আছে টোটাল 2টা। সো এটাকে বলা হয় 16:2 এলসিডি ডিসপ্লে। হ্যাঁ, সো এই এলসিডি ডিসপ্লে গুলো 16:2, তোমার যদি আরো বেশি বড় ইনফরমেশন দেখানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে 20:4 ডিসপ্লে আছে। সো সেক্ষেত্রে তোমার একটা রোতে তুমি 20 ক্যারেক্টার দেখাতে পারবা, এবং তোমার এরকম রো থাকবে হচ্ছে 4টা। এগুলো ওই ডিসপ্লে গুলো এটা থেকে আরেকটু বড়। সো এলসিডি সিম্পল লেখা দেখানোর জন্য তোমরা এই ডিসপ্লে গুলো ইউজ করতে পারো। আর যদি একটু ইন্টারেক্টিভ ডিজাইন প্রজেক্ট করতে চাও তাহলে এই ধরনের গ্রাফিক্যাল ডিসপ্লে গুলো ইউজ করতে পারো। ঠিক আছে, সো এগুলো হচ্ছে বেসিক্যালি যে ডিসপ্লে ডিভাইস গুলো সচরাচর আমরা ইউজ করি বিভিন্ন প্রজেক্টে, এগুলোই বেশিরভাগ ইউজ করা হয়। হ্যাঁ, এরপরে আর কি কি ডিভাইস আছে? আউটপুট ডিভাইস, অডিও ডিভাইস। সো সব থেকে বেশি ইউজ করা হয় যে দুটো অডিও ডিভাইস, সেটা হচ্ছে বাজার এবং স্পিকার। সো বাজার কিছুই না, এটা দিয়ে কোনো তুমি নয়েজ মানে শুধু বিপ করবে, মানে বিপ কত ফ্রিকোয়েন্সিতে করবা বা কত দ্রুত করবা, কত আস্তে করবা, এটা তোমার প্রোগ্রামের উপর ডিপেন্ড করে। সো এটা দিয়ে আসলে কোনো মিউজিক প্লে করা সম্ভব নয়, এটা দিয়ে শুধুমাত্র বিপ মানে একটা মনো 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 মানে মনো ফ্রিকোয়েন্সি সাউন্ড। ঠিক আছে, এটা ফ্রিকোয়েন্সি সেম ফিক্স থাকবে, সরি ফ্রিকোয়েন্সি ফিক্স বলা উচিত হবে না, মানে একটা সিঙ্গেল সাউন্ড আর কি। ফ্রিকোয়েন্সি ডিপেন্ড করবে তুমি প্রোগ্রামটা কিভাবে করবা তার উপর। এটা ফিক্স, জাস্ট একটা ফিক্স সাউন্ড। হ্যাঁ, বিপ করবে জাস্ট। আর এই পাশে যেটা ডিভাইস দেখতেছো, এইটার মাধ্যমে তোমরা যদি কোনো মিউজিক প্লে করতে চাও বা কোনো একটা টোন প্লে করতে চাও, বা কোনো একটা ফর এক্সাম্পল তুমি কোনো একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ডিভাইস তৈরি করতে চাও, মিউজিক্যাল কোনো একটা সাউন্ড প্লে করবা, সেক্ষেত্রে তোমার স্পিকার নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, সো স্পিকারের এখানে পিন দেখো, 3টা ইনপুট পিন আছে, প্লাস মাইনাস অ্যান্ড সাউন্ড।
সিগন্যাল, এটাকে এস যেখানে থাকবে এটাকে এস বলতে সিগন্যাল বুঝবা, প্লাস যেখানে লেখা থাকবে বুঝতে হবে সেখানে পজিটিভ পাওয়ার দিতে হবে, এবং মাইনাস বলতে গ্রাউন্ডটা কানেক্ট করতে হবে। সো এটা একটা স্পিকার মডিউল, এটার মাধ্যমে তোমরা যে কোনো ধরনের মিউজিক, যে কোনো ধরনের সাউন্ড এগুলো প্লে করতে পারবা। আর বাজার, এটা দিয়ে জাস্ট একটা বাজ সাউন্ড তৈরি করতে পারবা। ওকে, সো বাজারে দেখবা যে 3টা ইনপুট পিন আছে। সো সিগন্যাল পিন, প্লাস পিন, মাইনাস পিন। সো এগুলো নিয়ে কাজ করা খুবই সহজ এবং খুবই মজার। ওকে, এরপরে যে আউটপুট ডিভাইসের কথা বলবো আমি, সেটা হচ্ছে দেখো, প্রথমটাকে বলা হচ্ছে, এগুলো হচ্ছে ম্যাক্সিমাম ইলেকট্রিক্যাল প্রজেক্টে এগুলো ইউজ করা হয়, আমি মেকানিক্যাল গুলো এখানে অ্যাড করিনি। সো ডিসি মোটর, ডিসি মোটর তোমরা সবাই জানো, কম বেশি সব বাসাতেই তোমরা ছোটখাটো ডিসি মোটর থাকে। তোমার কম্পিউটারের পিছনে যে ফ্যানটা থাকে সেখানে একটা ডিসি মোটর আছে, ঠিক আছে। সো ডিসি মোটর তোমরা জানো, এটা দুইটা তার থাকে, একটাতে পজিটিভ পাওয়ার দিতে হয়, একটাতে গ্রাউন্ড দিতে হয়, দিলেই মোটরটা ঘোরা শুরু করবে। প্রত্যেকটা মোটরে কিছু ভোল্টেজ রেটিং থাকে, 5 ভোল্টের মোটর, 9 ভোল্টের মোটর, বা আরো বেশি ভোল্টের মোটর। সো যত ভোল্টের জন্য রেটেড দেওয়া আছে সেই ভোল্টেজটা এখানে অ্যাপ্লাই করতে হবে। এছাড়াও আরো কিছু মোটর আমরা ইউজ করি, যেমন স্টেপার মোটর, সার্ভো মোটর। সো তোমরা সচরাচর যেটা নিয়ে বেশি কাজ করো সেটা হচ্ছে ডিসি মোটর এবং এই সার্ভো মোটরটা, ঠিক আছে। স্টেপার মোটর অনেক প্রজেক্ট সাপেক্ষে এটাও ইউজ করা হয়, ঠিক আছে। সো এগুলো পার্থক্য, এগুলো কিভাবে কাজ করে এগুলো তো আমি ভিতরে এখন ঢুকতেছি না, এগুলো যখন তোমাদের প্রজেক্ট আসবে তখন এগুলো নিয়ে কাজ করবো। আমি একটু জাস্ট একটু আইডিয়া দিই। সো ডিসি মোটর গুলোতে কি হয়, এটা যে কোনো এক পাশে তোমার, মনে করো আমরা যদি কোনো একটা ব্যাটারিকে কানেক্ট করি এইভাবে, সো এটা হচ্ছে ব্যাটারি প্লাস টার্মিনাল, এটা মাইনাস টার্মিনাল। মাইনাস টার্মিনালটা যদি এখানে কানেক্ট করি আর প্লাস টার্মিনালটা যদি এখানে কানেক্ট করি, তাহলে ডিসি মোটরটা ঘোরা শুরু করবে। ফর এক্সাম্পল এই পাশে ঘুরতেছে, হ্যাঁ, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। সো তুমি যদি ব্যাটারি ওরিয়েন্টেশনটা পাল্টায় দাও, এখন মনে করো আমি ব্যাটারির কানেকশন পাল্টায়, এটা এই পাশে দিলাম প্লাস, এই পাশে দিলাম মাইনাস। সো প্লাসটা যদি আমি এই টার্মিনালে দেই আর মাইনাসটা যদি এই পাশে দেই, তাহলে মোটর তখন উল্টা দিক দিয়ে ঘোরা শুরু করবে। তার মানে ডিসি মোটর দুই দিকেই ঘোরানো সম্ভব। কোন দিকে ঘুরাবা সেটা ডিপেন্ড করে তোমার পাওয়ার সাপ্লাই এর উপর, হ্যাঁ। এটা গেল ডিসি মোটরের কথা। সার্ভো মোটরটা বলি আগে। সার্ভো মোটর হচ্ছে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল পর্যন্ত ঘুরতে সম্ভব, মানে ঘুরতে পারে। সো 0 থেকে সম্ভবত 180 বা 120, আমার এক্স্যাক্টলি মনে নেই। সো এটা দিয়ে তুমি নির্দিষ্ট অ্যাঙ্গেলের কিছু রোটেশন এখানে দিতে পারবা, এবং যে রোটেশনে আসবে সেখানে এটা ফিক্সড হয়ে থাকবে। ডিসি মোটর যেমন, এটা তুমি হাত দিয়ে ঘুরাইতে পারবা, কিন্তু একটা সার্ভো মোটর বা স্টেপার মোটরকে তুমি হাত দিয়ে এর আউটপুটে যে ইয়াটা লাগানো থাকবে, শ্যাফটটা লাগানো থাকবে, বা যে জিনিসটা লাগানো থাকবে সেটাকে তুমি হাত দিয়ে চাইলে ঘোরাতে পারবা না, হ্যাঁ, এটা যখন পাওয়ার আপ থাকবে আর কি। তো এটা রিল্যাক্স। ড্রোনের জন্য স্যার কোন মোটরটা মানে মেইনলি ইউজ করে? ড্রোনের জন্য তোমার কিছু কি বলবো, ডিসি মোটর টাইপেরই ওগুলো, এবং আমি দেখাবো ড্রোনের মোটরগুলো, আমি আলাদা করে দেখাচ্ছি তোমাদের। ওটার কিছু আলাদা ভোল্টেজ রেটিং থাকে, ওগুলো ডিসি মোটরই আর কি। আচ্ছা, এই পাশে সার্ভো মোটর গেল। স্টেপার মোটর, এটা হচ্ছে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে করে ঘোরে, হ্যাঁ। এও তোমার ডিসি মোটর যেমন তুমি হাত দিয়ে ঘোরাতে পারবা, স্টেপার মোটর কিন্তু সেরকম ব্যাপারটা না। এ কি বলবো, অনেকটা কিছুটা মানে রোটেট অ্যান্ড লক টাইপের, মানে একটু ঘুরবে একটু লক হয়ে যাবে, একটু ঘুরবে লক হয়ে যাবে, এইভাবে আর কি কাজ করে। এগুলো মেকানিজম নিয়ে আমি এখনই বলতেছি না, আমি এগুলো অ্যাপ্লিকেশন একটু পরে তোমাদের দেখাচ্ছি আলাদা করে। এই মোটরগুলোকে নিয়ে কাজ করার জন্য তোমার কিছু মোটর ড্রাইভার মডিউল পাওয়া যায়, ঠিক আছে। সো মোটর ড্রাইভার মডিউলটা কেন প্রয়োজন? আচ্ছা, আমার একটু মনে হয় হ্যাং করলো। ওকে, সো আমরা বলছিলাম ডিসি মোটরের মোটর শিল্ডটা নিয়ে। সো ডিসি মোটরের মোটর শিল্ডের মাধ্যমে তুমি ডিসি মোটরের ডিরেকশনটাকে কন্ট্রোল করতে পারবা, যে মোটরটা কোন দিকে যাবে, ঠিক আছে। জাস্ট এ মিনিট। ওকে, সো যে জিনিসটা তোমাদের দেখাতে যাচ্ছিলাম, কনভেয়ার বেল্ট। কনভেয়ার বেল্ট কি জিনিস অনেকে অলরেডি জানো, কনভেয়ার বেল্ট কি জিনিস। তারপর যারা জানো না তাদের জন্য জিনিসটা দেখাচ্ছি। সো ইন্ডাস্ট্রিতে এইরকমের কিছু বেল্ট থাকে, যে বেল্ট গুলো সবসময় তোমার কোনো বিভিন্ন ধরনের প্রোডাক্ট গুলো নিয়ে যাওয়া আসা করে, বা সামনে পিছনে প্রসেস করে। সো এই ধরনের ডিভাইসে বা এই ধরনের অ্যাপ্লিকেশনে ডিসি মোটরের অ্যাপ্লিকেশন খুব বেশি হয়। এগুলো দেখা যায় কখনো সামনের দিকে মুভ করার প্রয়োজন হয়, কখনো পিছনের দিকে মুভ করার প্রয়োজন হয়, এবং এটা সম্ভব তোমার ডিসি মোটরের মাধ্যমে, ঠিক আছে। ডিসি মোটরের ডিরেকশন কন্ট্রোল করা যায়।
এবং ডিসি মোটরের স্পিড কন্ট্রোল করা যায়। সো তুমি কখনো ফাস্ট মুভ করবা, কখনো স্লো মুভ করবা, এই সবগুলো জিনিসই এই তোমার এই মোটর শিল্ডের এটার মাধ্যমে করা সম্ভব, ডিরেকশন স্যার কন্ট্রোল এবং স্পিড কন্ট্রোল। হ্যাঁ বল। স্যার এটা কি একই টাইমে দুইটা কাজই করা যাবে, এন্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ? তুমি বলো একই সাথে একটা মোটর দুই দিকে ঘোরা সম্ভব? যে কোনো সম্ভব একদিকে। না। তুমি আচ্ছা মনে করো একটা এমন একটা অ্যাপ্লিকেশন যেটা একটা সময় ধরে এইদিকে যাবে, তারপরের সময় ধরে উল্টা দিকে আসবে, মানে এরকম এটা অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করে। ঠিক আছে। সো এই ধরনের প্রোডাক্ট ক্যারিং এর জন্য বা ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রির জন্য বা তোমার যে কোনো ধরনের পার্সেল ক্যারিং সিস্টেমের জন্য, যেমন এখানে দেখো যে একটা ফুডকে ক্যারি করে নিয়ে যাচ্ছে, সো এইগুলোর জন্য আমাদের এই ডিসি মোটর বা এগুলো জিনিসগুলোতে মোটরগুলোকে ইউজ করা যাইতে পারে আর কি, প্রোটোটাইপের ক্ষেত্রে। বড় ক্ষেত্রে তখন বড় সাইজের বড় ক্যাপাসিটি ডিসি মোটর লাগাইতে হবে। ঠিক আছে। এবং বড় ক্ষেত্রে আমরা ইন্ডাস্ট্রিতে বেশিরভাগ সময় পিএলসি ইউজ করি। হ্যাঁ, তোমরা জানো পিএলসি কি জিনিস। পিএলসি চেনো তোমরা? পিএলসি আমি ছবিটা দেখাই, যেহেতু বললাম ওয়ার্ডটা, দেখো পিএলসি আসলে কি জিনিস। পিএলসি হচ্ছে কিছু প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার ডিভাইস। এর মাধ্যমে মাইক্রো কন্ট্রোলের মাধ্যমে তোমরা যেরকম প্রোগ্রামিং লজিক ডেভেলপ করো, পিএলসির মাধ্যমেও সেরকম লজিক ডেভেলপ করা সম্ভব। এখন বলতে পারো যে স্যার পিএলসি মাইক্রো কন্ট্রোলার কোনটা ভালো? আসলে পিএলসি গুলো ডিজাইন করা হয় ইন্ডাস্ট্রিয়াল এনভায়রনমেন্টের জন্য, আর মাইক্রো কন্ট্রোলার গুলো ডিজাইন করা হয় ইলেকট্রনিক্স লেভেলের ডিভাইসের জন্য। ঠিক আছে। ইলেকট্রনিক্স বলতে কি বোঝায়? তোমার মনে করো ওভেন হইতে পারে, ফ্রিজের একটা ডিসপ্লে হইতে পারে, বা তোমার ওই যে কুকিং কি বলো, রাইস রাইস কুকার ঠিক না, মানে কুকিং ডিভাইসে যে ছোটখাটো প্রোগ্রাম থাকে এগুলো হইতে পারে, এগুলো পারপাসে মাইক্রো কন্ট্রোলার গুলো বেশি ইউজ করা হয়। ঠিক আছে। সো ইন্ডাস্ট্রিতে আসলে মাইক্রো কন্ট্রোলার ইউজ করে না, ইন্ডাস্ট্রিতে ম্যাক্সিমাম সময় আমাদের পিএলসিটাই বেশি ইউজ করা হয়। ঠিক আছে। আচ্ছা, আরেকজন ড্রোনের কথা বললাম, ড্রোনের জন্য আমরা কি মোটর ইউজ করি? ড্রোনের জন্য যেমন দেখো, আমি জাস্ট একটা সার্চ দিলাম ড্রোন মোটর, সো আলিবাবা থেকে এখানে আসছে। সো এগুলোকে বলা হয় হচ্ছে ব্রাশলেস ডিসি মোটর। এগুলোর যদি আমরা একটা যে কোনো একটা স্পেসিফিকেশন দেখি, এগুলো অনেক হাই স্পিড মোটর হয়, এবং এদের আমরা যদি স্পেসিফিকেশনটা সামনে পাই তাহলে আমরা একটু দেখি থাম। এগুলো খুবই সাইজ খুবই ছোট হয়, ওয়েট খুবই কম হয় এবং স্পিড অনেক বেশি হয়। যেমন এটাকে কি বলা হচ্ছে স্পেসিফিকেশন, জাস্ট আ মিনিট, একটা ভালো একটা প্রোডাক্টের ইয়াতে ঢুকি। ফর এক্সাম্পল এই যে এখানে দেখো বলা হচ্ছে হাই টর্ক 10 মিলিমিটার, 10 মিলিমিটার আরসি ড্রোন হেলিকপ্টার, এবং এটাকে বলা হচ্ছে কোরলেস ডিসি মোটর। ঠিক আছে। সো দিস আর অলসো ওয়ান কাইন্ড অফ ডিসি মোটর, এবং এর তারও দেখো দুইটা। সো নর্মাল ডিসি মোটর যে মেকানিজমে কাজ করে, এটাও সেম মেকানিজমে কাজ, মানে সেম পাওয়ার সাপ্লাই সেটআপে কাজ করে, কিন্তু এর ইন্টারনাল স্ট্রাকচারটা নর্মাল ডিসি মোটর থেকে একটু আলাদা। এটাকে বলা হচ্ছে কোরলেস ডিসি মোটর। এবং এদের স্পেসিফিকেশনগুলো যদি দেখো, কুইক ডিটেইলস, ওজন মাত্র 90 গ্রামের মতো। এদের স্পিড লক্ষ্য করো, বলা হচ্ছে 36,600 আরপিএম। দ্যাট ইজ হিউজ স্পিড। আরপিএম বলতে কি বোঝায়? 1 মিনিটে কতবার সে ঘুরবে। ঠিক আছে। তাহলে তোমরা এখান থেকে সেকেন্ডেরটা বের করে নিতে পারবা। এখানে আর বেশি ডিটেলস দেয়া নাই, এগুলো তোমরা নিজেরা বের করে নিতে পারবা। শ্যাফট ডায়ামিটার, এই যে 1.2 মিলিমিটার, শ্যাফট বলতে কোনটা বোঝায়? এই মোটরের মাথায় একটা জিনিস আছে না, এই যে এখানে ছোট্ট একটা টার্মিনাল বের করে দেওয়া আছে, এটাকে বলা হচ্ছে শ্যাফট। এই শ্যাফটের ডায়ামিটার বলা হচ্ছে 1.2 মিলিমিটার। ঠিক আছে। এটা একটা পার্মানেন্ট ম্যাগনেট টাইপের ডিসি মোটর, এবং এগুলো অনেক ভিডিও অ্যাভেলেবেল। এর ইন্টারনাল স্ট্রাকচার কি এই যেখানে দেখো ব্রেকডাউন করে দেয়া আছে, এবং এখানে এদের ডাটা শিটটাও দেয়া আছে। সো তোমরা যারা ড্রোন নিয়ে কাজ করো, যেমন এটা এখানে বলা আছে যে রেঞ্জ অফ ইউজ, এটা 6 থেকে 9 ভোল্টে ইউজ করা সম্ভব, কিন্তু এটা রেটেড ভোল্টেজ কত? 7.4 ভোল্টেজ। এবং স্পিডের কথা বলা আছে 34,600। কারেন্ট রেটিং এর কথা বলা আছে 60 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে। তাই এখানে আরো কিছু জিনিস দেয়া আছে, টর্কের কথা বলা আছে, গ্রাম মানে গ্রাম সেন্টিমিটারে টর্কটা দেয়া আছে 9.1। তারপরে এফিসিয়েন্সি 77%। এখানে অনেক টেকনিক্যাল প্যারামিটার দেয়া আছে, এগুলো তোমরা যারা এগুলো নিয়ে কাজ করবা ডিটেলস তোমরা এগুলো খুঁজে খুঁজে দেখতে পারো। ঠিক আছে। অনেক সময় তোমার ড্রোন ডিজাইন করতে হয় এমন হয় যাতে একটা নির্দিষ্ট ওয়েটের মধ্যে থাকে। ঠিক আছে। বাংলাদেশে যেমন যেমন সম্ভবত 2 কেজির বেশি ড্রোন যদি তুমি বানাও, সেটা উড়াতে গেলে পারমিশন লাগে।
বা লাইসেন্স লাগে। সো সেক্ষেত্রে তোমরা যারা ড্রোন ডিজাইন করবা বা ড্রোন ম্যানুফ্যাকচার করবা বা বাইরে থেকে ড্রোন কিনে আনবা, তো ওয়েটটা একটা বড় ইস্যু। এই জন্য এই ড্রোন গুলোতে ওয়েটটা মানে সব থেকে লাইট ওয়েট ড্রোন যদি ইউজ করো তখন লাইসেন্সের ঝামেলাটা কমে যায়। আর এমনিতেও তোমরা যদি মানে ম্যানুয়ালি যদি ডিজাইন করো, ড্রোন তৈরি করে করো, সেক্ষেত্রে পারমিশনের একটা ব্যাপার আছে, কিছু রেস্ট্রিক্টেড এরিয়া থাকে। হ্যাঁ, সো এগুলোতে পারমিশন নিয়ে তোমরা ড্রোন উড়াইতে পারো। বাট আমার মনে হয় এগুলো ঝামেলা না যাওয়াই ভালো, বিশেষ করে ভার্সিটি এরিয়াতে কখনোই পারমিশন ছাড়া ড্রোনের কাজ করবা না। হ্যাঁ, ঝামেলা হয়ে যাবে। তো এই মোটর ড্রাইভার মডিউল গুলো, এইগুলো তোমার এই যখনই মোটর চালাবা দেখা যায় যে ট্রানজিস্টর বা যেটাই ইউজ করো, এইচ ব্রিজ আইসি যেটা ইউজ করো, এগুলো হিট হয়ে যায়। হিটের জন্য এখানে হিট সিঙ্ক দেওয়া আছে এবং এখানে এই যে পিন গুলো কানেকশন দেওয়া পোর্ট দেওয়া আছে। সো এগুলোর মাধ্যমে খুব সহজে মোটরটাকে ড্রাইভ করা যায়। আমি ডিটেলস আর বলতেছি না, এটা নিয়ে যখন কোনো লেকচার যদি আসে মোটর ড্রাইভার মডিউল কিভাবে ইউজ করা হয়, তখন আমরা ওটা ডিটেলস বলবো। আচ্ছা, ডিসি মোটর নিয়ে অনেক প্রজেক্ট আছে, এগুলো কুলিং প্রজেক্ট, তারপর তোমরা গাড়ির প্রজেক্ট গুলো যেগুলো কথা বললা, তারপর ড্রোন, অনেক কিছু তৈরি করা যায়। ঠিক আছে, আমরা একটু পাওয়ার সাপ্লাই নিয়ে কথা বলি। পাওয়ার সাপ্লাই এই জিনিসটা সচরাচর আমরা যখন সিমুলেশন করি এটা নিয়ে কোনো মাথা ব্যথা হয় না। হ্যাঁ, কারণ সিমুলেশনে জাস্ট তুমি একটা ব্যাটারি লাগাই দিলে হয়ে গেল, কিন্তু প্র্যাকটিক্যালি তোমরা যখন কোনো ইলেকট্রনিক্স প্রজেক্ট বা রোবোটিক্স প্রজেক্টে কাজ করতে যাবা, পাওয়ার সাপ্লাই একটা অনেক বড় একটা ইস্যু। ঠিক আছে, আমি অনেক প্রজেক্টে দেখছি জাস্ট মানে তাদের পাওয়ার ব্যাকআপ ছিল না দেখে তারা তাদের প্রজেক্টটা দেখাইতে পারেনি প্রপারলি। আর পাওয়ার হচ্ছে এমন একটা জিনিস যে তুমি কোন সাপ্লাই ইউজ করতো সেটার উপর ডিপেন্ড করে তোমার প্রজেক্টের পারফরমেন্সটা। ঠিক আছে, অনেক সময় দেখা গেছে যে তোমার সেন্সর, তোমার ব্যাটারি ভোল্টেজ কমে গেছে। ফর এক্সাম্পল তুমি এই ব্যাটারিটা ইউজ করছো, এটা হচ্ছে একটা 9 ভোল্টের ব্যাটারি। এটা কিন্তু বাইরে থেকে দেখায় বোঝার উপায় নাই যে এখানে চার্জ আছে কি চার্জ নাই। হ্যাঁ, এখন তুমি তোমার প্রজেক্টে লাগায় রাখছো, কয়েকবার ডেমো প্র্যাকটিস করছো, যখন ফাইনাল জাজরা আসলো তখন তুমি দেখাইতে মানে এটাকে রান করতে গিয়ে দেখলা যে তোমার অপারেশন প্রপারলি আসতেছে না। সো এটা সেন্সর গুলো প্রপারলি কাজ করতেছে না। সেটা কেন হইতে পারে? যে ভোল্টেজ কমে গেছে, যার কারণে তোমার সেন্সর গুলোকে প্রপার পাওয়ার দিতে পারতেছো না, যার কারণে তোমার পুরো প্রজেক্টটাই তখন আর কি কাজ করবে না। সো এই জন্য পাওয়ারটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। ঠিক আছে, সো আমি এখানে কয়েক ধরনের পাওয়ার সাপ্লাইয়ের কথা দেখাবো। সো তোমরা কোথা কোথা থেকে পাওয়ার পাইতে পারো? প্রথমত, যারা একবারে শুরুতে এলইডি ব্লিঙ্কিং বা এই টাইপের কাজগুলো করতেছো, তোমাদের জন্য প্রথম প্রজেক্ট হচ্ছে 5 ভোল্টের ইউএসবি। পিসিতে বা ল্যাপটপে তোমার যে ইউএসবি পোর্টটা আছে সেখান থেকে তুমি সরাসরি 5 ভোল্ট পাবা। সো এটা দিয়ে তুমি সরাসরি তোমার ব্রেডবোর্ডে আরডুইনো কানেক্ট করে বিভিন্ন ধরনের ছোটখাটো ডিভাইস যেগুলো আছে, এলইডি বা এলসিডি ডিসপ্লে, এগুলো চালাতে পারবা। কিন্তু কেউ ভুল করেও এই মানে ইউএসবি পোর্ট থেকে কানেকশন নিয়ে ওটা দিয়ে আবার মোটর চালাতে যায়ও না। হ্যাঁ, তাহলে কিন্তু তোমার পিসির ইউএসবি পোর্টটা পুড়ে যাবে। কারণ তোমার পিসির যে ইউএসবি পোর্টটা আছে নির্দিষ্ট কারেন্ট রেটিং আছে যে সে সর্বোচ্চ কত পাওয়ার দিতে পারে। কিন্তু এই যে মোটরগুলো থাকে, এই মোটরগুলো স্টার্টিং এর সময় একটা বড় কারেন্ট ড্র করে। সো মোটর নিয়ে জানি না তোমাদের কতটুকু আইডিয়া আছে। এই মেকানিক্যাল ডিভাইসগুলো এগুলো স্টার্ট হওয়ার সময় একটু বেশি কারেন্ট লাগে। সো তোমার যদি ওই মনে করো একটা মোটর ইউজ করছো, হয়তো সমস্যা হচ্ছে না, এখন তুমি ভাবতেছো তুমি একটা আরসি কার বা কোন একটা আরসি কার না, মনে করো লাইন ফলোয়ার একটা গাড়ি বানাইছে যেখানে 4টা মোটর আছে, তুমি 4টা মোটর এই ইউএসবি থেকে পাওয়ার সাপ্লাই দিয়ে দিচ্ছ ভুল করে। সো তোমার কি হবে? ল্যাপটপটা নষ্ট হয়ে যাবে। সো মোটর বা এই ধরনের মেকানিক্যাল কোনো ডিভাইসে ইউএসবি থেকে পাওয়ার দেওয়া যাবে না। ঠিক আছে, এটা মনে রাখবা। সো পাওয়ারটা আমরা নর্মাল প্রোগ্রাম বার্ন করার জন্য, মাইক্রো কন্ট্রোলের প্রোগ্রাম বার্ন করার জন্য, আপলোড করার জন্য, ঠিক আছে, এবং ছোটখাটো এলসিডি এলইডি ডিসপ্লে গুলো এগুলো চালানোর জন্য আমরা এই ইউএসবি পাওয়ার সাপ্লাইটা ইউজ করতে পারি। ঠিক আছে, এটাতে কোনো প্রবলেম নাই। এবং মনে রাখতে হবে ইউএসবি থেকে কত ভোল্টেজ আসে? 5 ভোল্ট। আর কোথা থেকে আমরা পাওয়ার পাইতে পারি? মার্কেটে যে এইরকম কিছু অ্যাডাপ্টার পাওয়া যায় মোবাইলের চার্জার টাইপের, এগুলো তোমার যদি 9 ভোল্টের প্রয়োজন হয়, তুমি 9 ভোল্ট ব্যাটারি এনে এই যে 9 ভোল্টের অ্যাডাপ্টার এনে এই পোর্টে কানেক্ট করলে এখান থেকে পাওয়ার পেয়ে যাবা। ঠিক আছে, সো এই ধরনের অ্যাডাপ্টার গুলো মার্কেটে অ্যাভেলেবেল। এছাড়াও সুপারস্টারের কিছু মডেল পাওয়া যায়, যেমন এটা যেমন মনে করো ফিক্সড, এ 9 ভোল্ট আউটপুট দিবে। হ্যাঁ, এখন তোমার যদি মনে করো ভ্যারিয়েবল ভোল্টেজ দরকার, যে কখনো 5 ভোল্ট কখনো 9 ভোল্ট, তাহলে এই অ্যাডাপ্টার না নিয়ে তোমরা ওই সুপারস্টারের একটা অ্যাডাপ্টার পাওয়া যায়, আমি দেখাবো একটু পরেই, ওটা ইউজ করতে পারো। ঠিক আছে, সো এই 9 ভোল্ট যদি ইউজ করো, তোমার যদি কোনো 5 ভোল্ট প্রয়োজন হয়, 9 ভোল্ট থেকে 5 ভোল্ট পাওয়ার জন্য তোমার এই যে আরডুইনোতে একটা 5 ভোল্টের একটা পিন আছে, ওইখান থেকে তুমি 5 ভোল্ট বের করে নিতে পারো। সো এখানে তোমার 9 ভোল্ট ঢুকবে
আর তুমি 5 ভোল্ট বের করবা এইখান থেকে। ঠিক আছে, সো এটা একটা ওয়ে হতে পারে, এখান থেকে তুমি অ্যাডাপ্টার ইউজ করে তোমার এই প্রজেক্টটাকে পাওয়ার আপ করবা। সো এই অ্যাডাপ্টার কিন্তু এটা কিন্তু এসি সাপ্লাই লাগবে, দ্যাট মিনস কোনো একটা বোর্ডে তুমি আগে কানেক্ট করবা, সেই বোর্ড থেকে এস পাওয়ার নিয়ে তোমার এই মাইক্রো কন্ট্রোলার বা তোমার ব্রেড বোর্ডে পাওয়ার সাপ্লাইটা দিবে। সো এটার জন্য অবশ্যই তোমাকে একটা কি লাগবে, এসি সাপ্লাই লাগবে বা একটা মানে পাওয়ার আছে এমন জায়গা লাগবে। ঠিক আছে, অল্টারনেটিভলি কি করতে পারো, মনে করো তোমার কাছে অ্যাডাপ্টার নাই, তুমি কোনো একটা প্রজেক্ট শোকেস করতেছো যেখানে তোমার কাছে এই মানে জিনিসটা পোর্টেবল আর কি, যে তোমাকে কোনো একটা প্লাগ থেকে পাওয়ার আনতে হবে এমন সুযোগ নাই, তাহলে তুমি কি ইউজ করতে পারো, এরকম 9 ভোল্টের ব্যাটারি পাওয়া যায়, এগুলো ইউজ করতে পারো। কিন্তু মনে রাখতে হবে এগুলো কিন্তু খুব বেশি মানে যদি নর্মাল লোড ইউজ করো, এলইডি এলসিডি ডিসপ্লে, তাহলে এগুলো পারফরমেন্স ভালোই পাওয়া যায়। কিন্তু যদি মোটর ইউজ করো তাহলে মনে করো 15-20 মিনিটের বেশি এগুলো ব্যাকআপ দিতে পারে না এই ব্যাটারিগুলো। ঠিক আছে, এটা মোটরের উপর ডিপেন্ড করে কয়টা মোটর ইউজ করতেছো। সো এগুলো আবার ওয়ান টাইম ব্যাটারি পাওয়া যায়, রিচার্জেবলও পাওয়া যায়। সো রিচার্জেবল নিলে তোমাদের একটু কস্ট কম হয়ে যাবে, কিন্তু রিচার্জেবল নিলে সেক্ষেত্রে আবার এটা চার্জ করার জন্য আবার সার্কিট একটা পাওয়া যায় চার্জার, ওটা আলাদা করে কিনতে হবে। সো এই কয়েকটা ওয়ে আমি দেখালাম, আরো কিছু এখানে পরে দেয়া আছে। সো এটা হচ্ছে 9 ভোল্টের, এগুলো মার্কেটে সব থেকে বেশি এটাই পাওয়া যায়। 9 ভোল্টের ব্যাটারি দাম নেবে সম্ভবত 40 থেকে 45 টাকা। ঠিক আছে, সো এগুলো তোমার ওয়ান টাইম ইউজের জন্য ইউজ করতে পারো। ঠিক আছে, কোনো একটা প্রজেক্ট শোকেস করতেছো কোনো একটা ইভেন্টে বা কোনো একটা ক্লাসের প্রেজেন্টেশনে, সো এগুলো ইউজ করতে পারো 9 ভোল্টের ব্যাটারি। এগুলো নন রিচার্জেবল, রিচার্জ করা যায় না এটা। এখন রিচার্জেবল যদি দরকার হয় যে আমি এত 40 টাকা করে মাত্র 30-40 মিনিটের জন্য আমি 40 টাকার একটা ব্যাটারি নষ্ট করব, যদি এমন চাও যে আমি আরো বেশি সময় ধরে ব্যাকআপ চাই আমার দরকার, তাহলে তুমি রিচার্জেবল ব্যাটারিগুলো ইউজ করতে পারো। সো পেন্সিল ব্যাটারি সাইজের রিচার্জেবল ব্যাটারি পাওয়া যায় মার্কেটে, ওগুলো কিনে এনে এগুলো চার্জার সার্কিটও পাওয়া যায় বা চার্জার পাওয়া যায়, ওগুলো দিয়ে চার্জ আপ করে তুমি কন্টিনিউয়াসলি ইউজ করতে পারো। সো এগুলো এক একটা পেন্সিল ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে তোমার কত করে 3. পেন্সিল ব্যাটারির ভোল্টেজ সাধারণত হয় হচ্ছে তোমার 3.7 ভোল্ট, সরি 1.5 ভোল্ট। এক একটা পেন্সিল ব্যাটারি হয় হচ্ছে 1.5 ভোল্ট, 1.5 ভোল্ট। ঠিক আছে, সো এখানে কয়টা ব্যাটারি আছে, 4টা ব্যাটারি দেখাচ্ছে। তো 4টা পেন্সিল ব্যাটারি যদি পরপর যোগ করো তাহলে কত হচ্ছে, 4×5=20, 4×2=4, 4×4=6, মানে 6 মানে 7 ভোল্টের মতো 4টা যদি পেন্সিল ব্যাটারি পরপর লাগাও, বা এগুলোর ক্যাপাসিটি একটু বেশি মনে হচ্ছে, সেক্ষেত্রে তোমরা এইরকম সিরিজে যদি ব্যাটারিগুলো লাগাও, সেলগুলো পেন্সিল সেলগুলো লাগাও, তাহলে তোমরা মোটামুটি যে 9.6 ভোল্ট দেখাচ্ছে এখানে, এরকম ভোল্টেজ পাবা। ঠিক আছে, যদি কম ভোল্টেজ প্রয়োজন হয় তাহলে এখানে তোমার ব্যাটারির নাম্বার কমাই দিতে হবে সিরিজে যারা আছে। সো এগুলো তোমার প্রজেক্টের রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে। এখন একটা সহজ ওয়ে হতে পারে যেটা সচরাচর মানুষ ইউজ করতেছে এখন, পাওয়ার ব্যাংক। ঠিক আছে, সো একটা পাওয়ার ব্যাংক কিনে নিতে পারো, পাওয়ার ব্যাংকটা চার্জ করে রাখবা, তারপর যখন প্রজেক্ট করবা তখন পাওয়ার ব্যাংকটা ইউজ করবা, আবার রিচার্জ করবা। সো এটা একটা সহজ ওয়ে, এটাও ইউজ করতে পারো পাওয়ার সাপ্লাইয়ের জন্য। আচ্ছা, এটার কথা বলতেছিলাম নিউ স্টারের ভেরিয়েবল পাওয়ার অ্যাডাপ্টার। সো এখানে লক্ষ্য করো, এটা দিয়ে তুমি পজিটিভ পাওয়ার সাপ্লাইও তৈরি করতে পারবা, নেগেটিভ পাওয়ার সাপ্লাইও তৈরি করতে পারবা। নেগেটিভ পাওয়ার সাপ্লাই আবার কোথায় দরকার হয় স্যার, নেগেটিভ পাওয়ার সাপ্লাই তো দরকার হয় যখন তোমরা মনে করো বিভিন্ন ধরনের সিগন্যাল রিলেটেড কাজ করবা, বিশেষ করে ওপ্যাম্প যদি থাকে, ওপ্যাম্প সম্পর্কে তোমাদের আইডিয়া আছে কিনা জানি না। সো বিভিন্ন ধরনের আইসি আছে যেগুলো নেগেটিভ পাওয়ার সাপ্লাই চলে, এরকম আইসি ক্ষেত্রে তোমার নেগেটিভ পাওয়ার সাপ্লাই প্রয়োজন। সেক্ষেত্রে যেখানে একটা নব আছে লক্ষ্য করো, এই নবটাকে ঘুরায় যদি এইদিকে দিয়ে দাও তাহলে নেগেটিভ পাওয়ার সাপ্লাই পাবা, আর যদি পজিটিভের দিকে রাখো তাহলে পজিটিভ সাপ্লাই পাবা। সো এটা গেল হচ্ছে নেগেটিভ পজিটিভের ব্যাপার। এখন ভোল্টেজ, কত ভোল্টেজ তোমার দরকার সেই অনুযায়ী এখানে লক্ষ্য করো যে এখানে নব আছে, এই নেক্সট নবটা, হ্যাঁ। সো এই নবটাতে এখানে লক্ষ্য করো 1.5 ভোল্ট থেকে শুরু করে 12 ভোল্ট পর্যন্ত তুমি এই যে এটা ঘুরায় 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 1.5 থেকে 12 ভোল্ট পর্যন্ত তুমি ভোল্টেজ পাইতে পারো। সো এই অ্যাডাপ্টার গুলো ভালো, এগুলো ইউজ করতে পারো তোমার ইনিশিয়াল প্রজেক্টের জন্য। কারণ এখানে কি হচ্ছে, তোমার যখন যে ভোল্টেজ লাগতেছে তুমি একটা দিয়ে সব ভোল্টেজ তৈরি করে নিতে পারতেছো। ঠিক আছে, সো এটাও ইউজ করতে পারো। এবং এর যে আউটপুট টার্মিনালটা আছে এখানে অনেক ধরনের আউটপুট পোর্ট দিয়ে দেওয়া আছে, যার কারণে সুবিধা কাজ করতে। যেমন লক্ষ্য করো, চিকন পিন, মোটা পিন,
সূচালো পিন, সব ধরনের পিনই দেয়া আছে। সো তোমার যে কোনো প্রজেক্টে যে কোনো অ্যাডাপ্টার যেটা প্রয়োজন হবে সেখানে তুমি এটা ইউজ করতে পারবা, এই ধরনের অ্যাডাপ্টার গুলো। সেটা একটা ভালো অ্যাডাপ্টার। আর এমনি নর্মাল 9 ভোল্টের অ্যাডাপ্টার বা 5 ভোল্টের অ্যাডাপ্টার এগুলো মার্কেটে অ্যাভেলেবেল, ঠিক আছে, এগুলো পেতে পারো। আচ্ছা, যারা ড্রোন নিয়ে কাজ করবা বা আরসি মোটর যেখানে থাকবে তাদের জন্য অপশন হচ্ছে লিপো ব্যাটারি। সো তোমরা যারা ড্রোন বা এই লিপো ব্যাটারি গুলো হচ্ছে রিচার্জেবল ব্যাটারি, এটাকে চার্জ করার জন্য তোমার এইরকম চার্জার পাওয়া যায়, লিপো চার্জার। এর এখানে যে আউটপুট পোর্ট আছে আমি একটু দেখাই দিই, যারা যে কাজ করে তারা তো জানোই। এই যে এখানে একটা পোর্ট আছে, এই পোর্টে তোমার এই লিপো ব্যাটারি এই টার্মিনালটা কানেক্ট করে এটাকে চার্জ করতে হয়। যখন তুমি চার্জ হয়ে গেল তখন এখানে গ্রিন লাইট জ্বলে উঠবে, তখন তোমার এটা ফুল চার্জ থাকবে, ঠিক আছে। তারপর যদি তুমি ইউজ করা শেষ হয়ে গেলে, চার্জ শেষ হয়ে গেলে আবার এখানে কানেক্ট করে রিচার্জ করতে পারবা আবার। দ্যাট মিনস এটা তুমি বারবার ইউজ করতে পারবা। তারপর এর একটা লাইফ সাইকেল আছে, কতবার মানে একটা নির্দিষ্ট সাইকেলের পর গেলে এর পারফরমেন্সটা এমনি কমে যায়। এটা ইউজের উপরও ডিপেন্ড করে, ঠিক আছে। এখন এই লিপো ব্যাটারি গুলো এগুলো মেইনলি তোমার হাই পাওয়ার রেটেড কারেন্ট, মানে হাই পাওয়ারের জন্য এগুলো ইউজ করা হয়, এবং এটা কারেন্ট ক্যাপাসিটি 5 এম্পিয়ার, 9 এম্পিয়ার, 9 এম্পিয়ার ঠিক না, সরি 3 এম্পিয়ার, 5 এম্পিয়ার এরকম এম্পিয়ারে সে সাপ্লাই দিতে পারে। তার মানে বুঝতে পারতেছো এটা মানে তোমার মোটর যেখানে আছে সেই মোটরের জন্য ইয়ে করা হয় বেশি, ঠিক আছে। সো এই লিপো ব্যাটারি গুলো, আর যারা ল্যাবে কাজ করতে চাও, ল্যাবে তো এই ধরনের পাওয়ার সাপ্লাই তোমরা দেখছোই, এখান থেকে তোমরা বিভিন্ন ধরনের ভোল্টেজের ডিসি ভোল্টেজ তৈরি করে নিতে পারবা। সো ল্যাবে কাজ করতে গেলে এই ধরনের পাওয়ার সাপ্লাই গুলো নিয়ে আমরা কাজ করি। এছাড়াও মার্কেটে আরো অনেক ধরনের পাওয়ার সাপ্লাই অ্যাভেলেবেল আছে, তবে আমরা যেগুলোর কথা বললাম সেগুলো হচ্ছে সব থেকে কমন। এখন মনে করো তুমি যদি চাও যে না আমি কোনো প্রজেক্টে আমি পাওয়ার সাপ্লাইয়ের জন্য এত বেশি ইয়ে করবো না, যে আমার ফর এক্সাম্পল অনেক সময় দেখা যায় যে তোমার কোন একটা সাপ্লাই থেকে তুমি মনে করো 9 ভোল্ট নিচ্ছ, তোমার 5 ভোল্ট দরকার বা 3.3 ভোল্ট দরকার। এখন 9 ভোল্ট 3.3 ভোল্ট তোমার আলাদা আবার ব্যাটারি কে মানে আলাদা অ্যাডাপ্টার কিনে আনার থেকে কিছু আইসি পাওয়া যায়। এই আইসি গুলোকে বলা হয় হচ্ছে পাওয়ার রেগুলেটর আইসি বা ভোল্টেজ রেগুলেটর আইসি, ঠিক আছে। এগুলো বিভিন্ন এই আইসি গুলোর কাজ কি, যে তুমি ইনপুটে যাই দাও আউটপুটটা সে ফিক্সড রাখবে। এটা কেন প্রয়োজন হয়, যে আমরা যে মাইক্রো কন্ট্রোলার বা বিভিন্ন ধরনের সেন্সর গুলো ইউজ করি, এগুলোর ইনপুট ভোল্টেজ যদি তোমার কম বেশি হয় তাহলে এটার আউটপুটটা কম বেশি হতে থাকে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে ভালো পারফরমেন্স যদি তুমি চাও তাহলে কি করতে হবে, এর আউটপুট ভোল্টেজটাকে সবসময় কনস্ট্যান্ট রাখতে হবে। এই জন্য কিছু আইসি পাওয়া যায়, এই আইসি গুলো বিভিন্ন ধরনের পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে এই আইসি গুলো ঢুকায় দেওয়া থাকে, ঠিক আছে। সো আমি এগুলো একটু জাস্ট একটা আইডিয়া দিই। যেমন এটা হচ্ছে আইসির মডেলটা দেখো 7805, ঠিক আছে। এটার ইনপুটে তুমি তোমার এই 5 ভোল্ট থেকে 9 ভোল্ট বা 12 ভোল্ট পর্যন্ত যদি ইনপুটে দাও, ইনপুট পিন হচ্ছে এই দুইটা, আউটপুট পিন হচ্ছে এই যে পরের দুইটা, ঠিক আছে। তার মাঝখানেরটা হচ্ছে গ্রাউন্ড, আর এই পাশে হচ্ছে এটা এগুলো কিন্তু সবগুলো ডিসি আইসি, তার মানে ইনপুটও ডিসি হবে আউটপুটও ডিসি, এখানে কিন্তু এসি আসবে না। সো এই আইসিটা ইউজ করলে তুমি কনস্ট্যান্ট 5 ভোল্ট পাবা এই আইসিটা ইউজ করলে। তারপর যদি কখন তোমরা যারা বিশেষ করে আইওটি নিয়ে কাজ করবা, দেখবা যে নোড এমসিইউ এগুলো 3.3 ভোল্টে চলে, এখন 3.3 ভোল্ট আবার কই পাবা। সো সেক্ষেত্রে তুমি এই আইসিটা ইউজ করতে পারো, 3.3 ভোল্ট এটা দেয়। সো এর ইনপুটে যদি তুমি 5 ভোল্ট দাও, এর আউটপুট পিনটাতে 3.3 ভোল্ট পেয়ে যাবা। যদি তোমার 9 ভোল্ট লাগে, মনে করো কোনো একটা ট্রান্সফরমার থেকে তুমি পাওয়ার সাপ্লাই করে আনছো রেকটিফায়ার হয়ে, তোমার আউটপুট ডিসি ভোল্টেজ তোমার হাতে আছে এখন কথার কথা 24 ভোল্ট ডিসি বা 20 ভোল্ট ডিসি বা 15 ভোল্ট ডিসি। কারণ এটাকে তোমার 9 ভোল্টে করতে হবে। কিভাবে করবা, এই রেগুলেটর আইসি যেমন 7809, এটা দিয়ে কি করা হয়, 9 ভোল্টের কনস্ট্যান্ট আউটপুট পাওয়া যায়। এইরকম আছে 7812, এটা 12 ভোল্টের কনস্ট্যান্ট আউটপুট ভোল্টেজ দেয়। সো আইসি গুলো তোমরা যারা মানে ইলেকট্রনিক্স প্রজেক্ট করবা তারা এগুলো ইউজ করতে পারো, অথবা সরাসরি পাওয়ার সাপ্লাই ইউজ করতে পারো। সো এই আইসি গুলোর যদি কনস্ট্রাকশনটা দেখায় যে কিভাবে কাজ করে, দেখো এই যে ইনপুট সাইড হচ্ছে কোনটা, এই পাশটা হচ্ছে ইনপুট সাইড। এই ক্ষেত্রে তোমার ইনপুট ভোল্টেজ যেটাই হোক, তুমি এই পাশে ইনপুট যাই দাও, এই যে আউটপুট সাইড হচ্ছে এটা, এই আউটপুট সাইডে সবসময় কনস্ট্যান্ট একটা ভোল্টেজ পাবা, ঠিক আছে। তাহলে ইনপুট যদি কখনো কম বেশি হয়ে যায়, দেখা যাবে যে একটা নির্দিষ্ট সময়ের জন্য তুমি আউটপুটের ফিক্সড একটা ভোল্টেজ পাবা, ঠিক আছে। তো রেগুলেটর আইসি গুলো এটা পাওয়ার রিলেটেড একটা জিনিস, এই জন্য আমি জাস্ট মেনশন করলাম। ওকে, এই নেক্সট টপিকে যাওয়ার আগে একটু ব্রেক দেই, তোমাদের সাথে একটু কথাবার্তা বলি। সো আমরা যে কথাগুলো বললাম, যে টপিকগুলো নিয়ে আলোচনা করলাম,
এর মধ্যে এখন পর্যন্ত ইনপুট ডিভাইস ছিল, আউটপুট ডিভাইস ছিল এবং পাওয়ার সাপ্লাই ছিল। সো তোমাদের এগুলোর মধ্যে কোনো কিছু নিয়ে জানার মানে কোনো কোশ্চেন আছে কিনা সেটা বলো, কারো যদি কোনো কিছু জানার থাকে এগুলো নিয়ে, কোনো কোশ্চেন? আচ্ছা, প্রজেক্টগুলোতে ম্যাক্সিমাম সময় দেখা যায় পাওয়ার সাপ্লাই গুলো নিয়ে প্রবলেম হয়। সো পাওয়ার সাপ্লাই ইম্পর্টেন্ট। সিমুলেশনে পাওয়ার সাপ্লাই নিয়ে প্রবলেম হয় না, সিমুলেশনে তোমরা জাস্ট একটা ডিসি পাওয়ার অ্যাড করে দেওয়া হয়ে যায়। কিন্তু প্র্যাকটিক্যালি যখন তোমরা কাজ করতে যাবা তখন দেখবা যে ঝামেলা হচ্ছে। ঠিক আছে, প্র্যাকটিক্যাল কাজ অনেক মেসি কাজ, কিন্তু যখন সিমুলেশনে করবা খুবই নিট অ্যান্ড ক্লিন। ঠিক আছে, বিশেষ করে মেয়েরা যারা আসছো তোমরা একটু পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি পছন্দ করো। সো ইলেকট্রনিক্স কাজ করতে গেলে, হার্ডওয়্যারে যখন কাজ করবা, এত তার, এত ধুলাবালি, এত কিছুর মধ্যে দেখবা। তারপর বিশেষ করে পাওয়ার ব্যাটারি যখনই লাগাবা, সব থেকে কমন প্রবলেম যেটা হয় শুরুর দিকে যারা কাজ করো, যে শর্ট সার্কিট করে ফেলো। শর্ট সার্কিট, এটা নিয়ে আমি একটু সাবধান করে দিই। এই যে দেখো প্রত্যেকটা ব্যাটারির যে আউটপুট, একটা সহজ একটা দিয়ে দেখাই। ফর এক্সাম্পল এটা হচ্ছে 9 ভোল্টের একটা ডিসি ব্যাটারি। এখন তোমাকে বললাম যে তোমার একটা প্রজেক্টের জন্য 9 ভোল্টের ডিসি ব্যাটারি লাগবে, বাজার থেকে কিনে আনো। এখন তুমি মনে করো, বিশেষ করে যারা শুরুর দিকে কাজ করো তারা যে ভুলটা করো, এই ব্যাটারি কিনে আনছো, কিনে মনে হয় একটু ওই সামনের দিকে দেখবা যেগুলো যখন কি মানে দোকান থেকে যখন তোমাকে দিবে, একটা বড় বক্স থেকে প্লাস্টিকের মধ্যে পেঁচানো থাকে, ওখান থেকে বের করে দেয়। এখন তুমি এটা নিয়ে তোমার ব্যাগের মধ্যে, পার্টসের মধ্যে নিয়ে চলে আসতেছো, একটু পরে দেখলাম পার্টস থেকে পোড়া গন্ধ বের হচ্ছে। কি হইতে পারে বলো? যেটা হতে পারে সেটা হচ্ছে যে আমরা দেখো অনেক সময় পকেটে করে আনে, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। অ্যাক্সিডেন্ট হওয়ার কারণটা আমি তোমাদের বলি। এই যে ব্যাটারির এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল, এটা হচ্ছে প্লাস টার্মিনাল। এখন তুমি তোমার ব্যাগে নিছো, ব্যাগের কথা কথা চাবি আছে, বা কোনো একটা মেটালিক কিছু আছে, বা তুমি তোমার কোনো একটা চেন রাখছো। ঠিক আছে, সো কোনো কারণে এই দুটো টার্মিনাল যদি একখানে হয়ে যায় কি হবে? কারো কোনো আগুন আইডিয়া ধরে আছে? তাপ উৎপন্ন পুড়ে হবে, যাবে। তাপ উৎপন্ন হবে শুধু? আর ওইখান থেকে আগুনও ধরতে পারে। পুড়ে যাবে সব সব আগুন, আগুন ধরে যাবে। আগুনের স্পার্ক বেরোবে। হ্যাঁ। সো তারপর আরো কিছু ব্যাটারি থাকে, যেমন ওই ব্যাটারি গুলো এখানে অ্যাড করা হয়নি। কিছু রিচার্জেবল ব্যাটারি পাওয়া যায়, এগুলোর মাথা দুইটা বের করে দেওয়া থাকে, যে এই যে এরকম লম্বা টার্মিনাল থাকে, লম্বা একটা ডিভাইস, এখানে একটা টার্মিনাল থাকে, এর পাশে আর একটা টার্মিনাল থাকে। সো তুমি বাজার থেকে কিনে আনছো, মনে করো রেজিস্ট্যান্স কিনছো একটা পলিথিনের মধ্যে, বা একটা দোকানে গিয়ে একটা পলিথিনের মধ্যে তোমাকে এই যে ব্যাটারি দিচ্ছে, তারপর তুমি অনেকগুলো রেজিস্ট্যান্স কিনছো, অনেকগুলো ক্যাপাসিটর কিনছো, সবগুলো একটা প্যাকেটে নিয়ে চলে আসতেছো, এবং আসার সময় রেজিস্ট্যান্সের একটা তার এই দুটো টার্মিনালের সাথে ডিরেক্ট শর্ট হয়ে গেছে। কি হবে বলো? পুড়ে যাবে, আগুন ধরে যেতে পারে। বিশেষ করে যারা আরো যদি পকেটে নিয়ে আসো, পকেটের মধ্যে যদি চাবি টাবি রাখো, তাহলে একটা মানে খুবই কি বলবো, বাজে একটা পরিস্থিতি তৈরি হতে পারে। তো খুবই খুবই সাবধান আর কি বিষয়গুলো নিয়ে। ঠিক আছে, সো এগুলো যারা যখন কাজ করবা তখন এই প্রবলেম গুলো ক্রিয়েট হয়। কাজ না করলে এগুলো অনেকে হয়তো ইমাজিনও করতে পারবে না যে কি কি প্রবলেম তৈরি হতে পারে। তারপর ব্রেড বোর্ডে মনে করো এখান থেকে কানেকশন নিয়ে ব্রেড বোর্ডে বসাইছো, হ্যাঁ, বুঝতে পারোনি, শর্ট করে ফেলছো, যেই কোনো একটা রেজিস্ট্যান্সে মানে হাত লাগাইছো, সাথে সাথে হাতে বার্ন আপ হয়ে যাবে, হিট আপ হয়ে হাতের পুড়ে যাবে। তারপর মনে করো 9 ভোল্টের ব্যাটারির সাথে এলইডি লাগাই দিছো, এলইডি মনে করো 3.3 ভোল্টের এলইডি বা 3 ভোল্টের এলইডি, তার সাথে তুমি 9 ভোল্ট লাগাই দিছো, কি হবে? এলইডির সাথে সাথে বার্ন আপ হয়ে যাবে। তুমি বলবা এলইডি জ্বলে না কেন, আমি তো সব ঠিকঠাক দিলাম, এলইডি জ্বলে না কেন? এখন তুমি হয় যে শিখেছে তাকে গালি দিবা, না হলে যে তোমাকে দোকানদার যে এগুলা দিচ্ছে তাকে গালি দিবা, কিন্তু তুমি যেদিকে উল্টা পাল্টা কাজ করে রাখছো এটা তোমার মাথায় আসতেছে না। সো এইরকম সময় তুমি যদি এখানে ভুল করে এখানে একটা হাত দাও, বার্ন আপ হয়ে গেলে তো সমস্যা নাই, কিন্তু বার্ন আপ হওয়ার প্রসেসের মধ্যে যদি হাত দাও, হাত পুড়ে যাবে। তো এই জিনিসগুলো খুবই কেয়ারফুল, পাওয়ার জিনিসটা খুবই কেয়ারফুল। লিপো ব্যাটারি নিয়েও বলবো, লিপো ব্যাটারিটাও খুবই সাবধানে থাকবা। এটা নিয়ে অনেক সময় দেখা যায় যে লিপো ব্যাটারি ফুলে গেছে, ভিতরে এটাতে যদি কেমিক্যাল ইনগ্রেডিয়েন্ট থাকে, অনেক সময় ইউজ করতে 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 কোনো শর্ট সার্কিট হোক বা সামথিং হোক, পুরাতন হয়ে যাওয়ার কারণেও হয়ে যায় কি অনেক সময় ফুলে যায়, এই সেলগুলো ফুলে যায়, ফুলে গিয়ে তোমরা এটা অনেকেই দেখছো, ওই নোকিয়ার ব্যাটারি দেখছো না, যে ব্যাটারি আগে যারা মানে ফোন ইউজ করতা, দেখবা যে ফোনের ভিতরে ব্যাটারি ফুলে একেবারে কি বলবো ফেপে ফেপে থাকে। সো ভুল করেও যদি কোনো কারণে এই ব্যাটারিটা লিক হয়ে তোমার নাকে আসে বা সামথিং তোমার হাতে টাতে লেগে যায়,
একটা কেমিক্যাল একটা মানে তোমার বার্ন আপ হয়ে যেতে পারে। বার্ন আপ হবে না মানে একটা খুব সেন্সিটিভ জিনিস, ঠিক আছে? সো এগুলা নিয়ে খুবই কেয়ারফুল থাকতে হবে। বিশেষ করে যে কোনো সার্কিট পাওয়ার দেওয়ার আগে পুরাটাই সেফ, কিন্তু যখনই তুমি পাওয়ার দিবা তখন সার্কিটে যদি ভুল করে একটা শর্ট সার্কিট করে রাখো, তোমার সবগুলো ইকুইপমেন্ট নষ্ট হয়ে যেতে পারে, তুমি একটা অ্যাক্সিডেন্ট ঘটাইতে পারো। সো এটা একটা জিনিস, এখান থেকে অ্যাক্সিডেন্ট হতে পারে। আর একটা জিনিস খুব হয়, সোল্ডারিং আয়রন। সোল্ডারিং আয়রনের বাংলা নাম হচ্ছে তাতাল। তাতাল দিয়ে যখন সোল্ডার করতে যাবা, হাত পুড়বে না এমন ঘটনা খুবই কম হয়, ঠিক আছে? সো খুবই কেয়ারফুল বিষয়গুলো নিয়ে। আচ্ছা, আমি আজকে অলরেডি 1 ঘন্টা 11 মিনিট নিয়ে ফেলছি। আমি আজকে এটা শেষ করে দিতে যাচ্ছি। তোমাদের কি কি অবস্থা বলো? ধৈর্য আছে নাকি আরেকটা সেশন করব? জি স্যার। ধৈর্য আছে? জি স্যার, অবশ্যই স্যার। আচ্ছা, মোটামুটি যারা এখানে আছো তারা এর আগের সেশনও ছিল, আমি জানি। আমি 3 ঘন্টা লেকচার দিলে তোমরা থাকবা, ঠিক জি আছে? স্যার। যাই হোক, তোমাদের যেহেতু সামনে এক্সাম, আমি এটা শেষ করে ফেলি, কারণ এক্সাম শেষে তখন আমরা নতুন কিছু নিয়ে কথা বলতে পারবো। আচ্ছা, ইলেকট্রনিক্স ডিভাইস, তোমাদের বিশেষ করে মেকানিক্যাল কাজ করতে গেলেও ওখানে কিছু না কিছু ইলেকট্রনিক্স ডিভাইস লাগে সচরাচর, ঠিক আছে? এই ডিভাইসগুলো ইউজ করতে তোমাদের থিওরি খুব বেশি জানার প্রয়োজন নাই। জাস্ট ডিভাইসগুলো সম্পর্কে যদি আইডিয়া থাকে যেগুলো কিভাবে কাজ করে, তাহলে তোমাদের জন্য প্রজেক্ট করা অনেক সহজ হয়ে যাবে, ঠিক আছে? যেমন ডায়োড, এটা হচ্ছে সব থেকে বেসিক একটা ডিভাইস। এখন ডায়োড কি কি ফর্মে আমরা ইউজ করি লক্ষ্য করো। সো নর্মাল ডায়োড, এরকম কালো রঙের একটা ডিভাইস তোমরা ইউজ করতে পারো। সো এই ডায়োডগুলো কোথায় কোথায় ইউজ করা হয়, যে ভোল্টেজ রেগুলেটরে, বিশেষ করে তুমি মনে করো এসি থেকে ডিসি বানাবা, রেকটিফায়ার ইউজ করা হচ্ছে। তারপর ভোল্টেজ স্টেবিলাইজার বানাবা, সেক্ষেত্রে ইউজ করা হচ্ছে। অনেক সময় যাতে ব্যাকফায়ার না করে, বিশেষ করে মনে করো তুমি কোনো একটা ব্যাটারিকে চার্জ করতেছো, চার্জ করার সময় তোমার উদ্দেশ্য হচ্ছে পাওয়ার সাপ্লাই থেকে যাতে পাওয়ারটা ইয়ের দিকে যায়, মানে ব্যাটারির দিকে যায়। কারণ ব্যাটারি যখন পুরো চার্জ আপ হয়ে যাবে, তখনও যদি তুমি মনে, আচ্ছা এটা কিভাবে বোঝাই, আগে কিছু পুরাতন চার্জার পাওয়া যাইতো, বুঝছো? চার্জার গুলো মনে করো ফোন ফোন চার্জ টার্জ করবা, তারপর চার্জ শেষে পাওয়া মানে ওই চার্জারটা খুলে রাখবা, কিন্তু ফোনের সাথে কানেক্ট থাকলে কি হয়, যে দেখবা যে চার্জারের সবুজ বাতি জ্বলেই থাকে। জি তখন স্যার। যে ঘটনাটা ঘটে, যে চার্জার ফোনকে চার্জ করছে ঠিক আছে, যখন তুমি ওই চার্জারটাকে খুলে রাখছো, তখন ওই চার্জার আবার ফোনের ব্যাটারি থেকে পাওয়ার উল্টা নেওয়া শুরু করে, তাই না? তো আসলে এটা তো আমরা চাই না। আমরা চাই যে চার্জার সবসময় চার্জ করবে, সে আবার চার্জ যাতে উল্টা ব্যাক পাওয়ার কনজিউম না করে। তো সেই ব্যাক পাওয়ার কনজাম্পশন রোধ করার জন্য এই ডায়োড গুলো ইউজ করতে পারো, কারণ ডায়োড হচ্ছে সবসময় একদিকে কারেন্ট ফ্লো করে। সো অপোজিট থেকে যখন পাওয়ার ফ্লো হওয়ার চেষ্টা করবে, এই ডায়োডটা সেটাকে বাধা দিবে। তারপর ভোল্টেজ স্টেবিলাইজার হিসেবে আমরা জেনার ডায়োড ইউজ করতে পারি, এখানে জেনার ডায়োড আছে। তারপর লেজার লেজার অ্যাপ্লিকেশনে তোমরা লেজার ডায়োড ইউজ করতে পারো। লেজার এটা ওয়ান কাইন্ড অফ ডায়োড। তারপরে এলইডি গুলো তো থাকেই। তারপর ফটো ডায়োড আছে, ফটো সেন্সিটিভ মানে ফটো অ্যাপ্লিকেশনে তোমরা ফটো ডায়োড ইউজ করতে পারো। তারপর আইআর যেগুলো আছে ওগুলো ওয়ান কাইন্ড অফ ডায়োডের মতোই। তারপর ট্রানজিস্টর, এটা খুবই ইউজ করা হয় বিভিন্ন আইসির ফর্মে, বা সরাসরি ট্রানজিস্টর হিসেবে আমরা ইউজ করি। ট্রানজিস্টর গুলো ম্যাক্সিমাম সময় আমরা ইউজ করি হচ্ছে সুইচিং ডিভাইস হিসেবে। তখন বলতে পারো যে স্যার সুইচ, তো আমাদের তো সুইচ তো আছেই, ট্রানজিস্টর কেন প্রয়োজন? কথা কথা আমরা নর্মাল সুইচ তো আছেই, যে অন অফ করার সুইচ। এই সুইচ থাকতে আমরা কেন ট্রানজিস্টরটাকে ইউজ করব সুইচ হিসেবে? ঠিক আছে? এখন কথা হচ্ছে, যখন তুমি ম্যানুয়ালি জানো যে তুমি এখন অন করতে চাও, তখন অফ করতে চাও, তখন কি করতে হয়, তুমি সরাসরি সিম্পলি গিয়ে এই সুইচটা প্রেস করলে অন অফ হয়ে গেল। কিন্তু মনে করো তুমি কোনো একটা সিস্টেমকে অটোমেট করতে চাও, যে কথার কথা অন্ধকার হয়ে গেলে অটোমেটিক লাইট জ্বলবে। সো তুমি চাচ্ছ না এখানে গিয়ে সুইচটা হাত দিয়ে প্রেস করতে, তুমি চাচ্ছ কোনো একটা সেন্সর সে প্রসেস করে অটোমেটিক্যালি কোনো একটা জিনিসকে অন করে দিবে। সেক্ষেত্রে হয় এখন তোমার এই সুইচের উপর ম্যানুয়াল কাউকে বসাইতে হবে যে সে গিয়ে সুইচ প্রেস করবে, কিন্তু তুমি এটা চাচ্ছ না, তুমি চাচ্ছ অটোমেটিক করতে। সেক্ষেত্রে আমাকে এই এই ধরনের ইলেকট্রনিক সুইচগুলো ইউজ করতে হবে। সে কি করবে, যখনই কোনো একটা সেন্সর ডিটেক্ট করবে যে অন্ধকার হয়ে গেছে, তোমার সরাসরি মাইক্রো কন্ট্রোলার থেকে তুমি কমান্ড দিবা যে একটা হাই পালস এই বেসে চলে আসবে, সাথে সাথে সুইচটা অন হয়ে যাবে। সো এটা ওয়ান কাইন্ড অফ সুইচের এই যে এই সিম্বলটা লক্ষ্য করো। ট্রানজিস্টর সম্পর্কে আমি জানি তোমাদের অনেকেই জানো, তারপরে যারা জানো না তাদের জন্য বলতেছি। ট্রানজিস্টরটা হচ্ছে একটা ট্যাপের মতো। সেই ট্যাপ ট্যাপ যেমন মনে করো ট্যাপে আগে থেকে পানি এসে বসে থাকে, তোমরা কি করো, ট্যাপের নবটা যখন ঘোরানো শুরু করো, তখন এই পানিটা এটা পাস করে তোমার নিচে বের হয়ে যায়, তাই না?
ট্রানজিস্টর সুইচটাও সেম অ্যাপ্লিকেশনের মতোই, আগে থেকে এখানে এসে পাওয়ার বসে থাকে। হ্যাঁ, আগে থেকে ইলেকট্রন এসে ইলেকট্রন ফ্লো এর পাওয়ার, বা সহজ ভাষায় বলি, টেকনিক্যাল টার্ম ইউজ না করে, পাওয়ার আগে থেকে এখানে থাকে। এখন তুমি যখনই এই বেসে কোনো একটা মানে ভোল্টেজ দিবা, পজিটিভ ভোল্টেজ দিবা, পালস ঠিক না, পজিটিভ ভোল্টেজ যখনই দিবা, এটা যদি এনপিএন ট্রানজিস্টর হয়, এনপিএন, পজিটিভ ভোল্টেজ যখনই দিবা সাথে সাথে ওই ট্যাপের মতো এই নবটা ঘুরে অন হয়ে যাবে। তখন কি হবে, এই পুরো পাওয়ারটা এই পাশে ফ্লো হবে। এখন তুমি যদি এর সাথে কোনো একটা লাইট লাগায় রাখো, কথার কথা, তুমি এখানে কোনো একটা বাল্ব লাগায় রাখছো এবং এখানে একটা ভোল্টেজ সোর্স দিয়ে রাখছো। সো এই যেটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল। সো লক্ষ্য করো, এই ট্রানজিস্টরটা অন কাইন্ড অফ সুইচের মতো, সেটা আগে কি ছিল, ওপেন থাকবে, ওপেন সার্কিট হয়ে থাকবে। যে মুহূর্তে তুমি এখানে একটা পজিটিভ গেট দিলা, পজিটিভ গেট সাপ্লাই দিলা, হ্যাঁ, মানে বেসে যখন একটা পজিটিভ পাওয়ার সাপ্লাই দিলা, সাথে সাথে এই সুইচটা কি হয়ে যাবে, অন হয়ে যাবে। অন হয়ে এই সার্কিটটাকে ক্লোজ করবে। ক্লোজ করে তখন তোমার এখানে এলইডি থাক বা মোটর থাক, যেটাই থাক, সেটা তখন সে অন করে দিবে। সো এই ট্রানজিস্টরটাকে আমরা সুইচিং ডিভাইস হিসাবে আমাদের ইলেকট্রনিক্স বা রোবোটিক্স প্রজেক্টে ইউজ করতে পারি। ট্রানজিস্টর আছে, মসফেট আছে, সবগুলো এই সেম জিনিস, এগুলো সুইচিং এর জন্য ইউজ করা হয়। আচ্ছা, আরো কিছু ডিভাইস আমাদের আছে। সরি, আমার পাওয়ার পয়েন্ট আবার ক্র্যাশ করছে, এমন কেন হচ্ছে? আমাদের যদি ভার্সিটি খোলা থাকতো তাহলে আমরা ইয়ে করতে পারতাম, সামনাসামনি সেশনগুলো করা যেত। আচ্ছা, সো ট্রানজিস্টরের কথা আমরা বললাম। সরি, ট্রানজিস্টরের কথা বললাম। এই ধরনের আরো কিছু ইলেকট্রনিক ইকুইপমেন্ট আমরা ইউজ করি, রেজিস্টর। সো রেজিস্টর জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এগুলো প্রজেক্ট না করলে এগুলো বুঝতে পারবা না যে রেজিস্টর আবার কি কাজে লাগে। এগুলো সবসময় খুবই কাজে লাগে এবং এগুলো প্রজেক্ট যখন করবে তখন এটা বুঝতে পারবা। সো রেজিস্টর গুলো বিভিন্ন ওয়াটেজের হয়, মানে বিভিন্ন পাওয়ার রেটিং এর হয়। এটা যেমন দেখো 1.1/8, দ্যাট মিনস 100 কে 8 দিয়ে ভাগ করলে কত হয়, পয়েন্ট 12.5 মিলিওয়াটের, মানে 12.5 মিলিওয়াট বা সামথিং, যাই হোক 1/8 ওয়াট আর কি। সো এগুলো দেখতেছো কত ছোট সাইজ, ঠিক আছে। তারপর কোয়ার্টার ওয়াটের হয়, তারপর হাফ ওয়াটের এগুলো হয়। সেই এগুলো দেখতে এরকম, রেজিস্টার গুলো দেখতে এরকম। আরো কিছু রেজিস্টার থাকে যেমন 1 ওয়াট, তারপর 2 ওয়াটের, এগুলো দেখো ব্লু কালার। তারপর এরকম বক্স বা কি বলবো, বক্স সাইজের কিছু রেজিস্টার হয়, এগুলোর ওয়াটেজ অনেক বেশি, 5 ওয়াট রেজিস্টার, ঠিক আছে, যেমন 222 ওহম। এবং এগুলোর ভ্যালু কত, কত ওহমের এগুলো রেজিস্ট্যান্স, এটা তো আমি পাওয়ারের কথা বললাম, কত ওয়াটের রেজিস্ট্যান্স, কিন্তু এগুলো প্রত্যেকটা ভ্যালু ডিফারেন্ট ডিফারেন্ট, ঠিক আছে। সো এটা ভ্যালু কত সেটা মেজার করার উপায় হচ্ছে, ম্যানুয়াল উপায় আছে, সেটা হচ্ছে কালার দেখে। এগুলো প্রত্যেকটা গায়ে দেখো একটা করে কালার দেয়া আছে, এই কালার দেখে তুমি মাপতে পারো, অথবা আরেকটা ওয়ে হইতে পারে মাল্টিমিটার নিয়ে মাপবা। সো মাল্টিমিটার কি জিনিস অনেকেই জানো, মাল্টিমিটার আমি একটু পরে দেখাবো। সো মাল্টিমিটারের রেজিস্ট্যান্স মোডে গিয়ে তোমরা এটার কত ওহমের রেজিস্ট্যান্স এগুলো মেজার করতে পারবা। ক্যাপাসিটর, ক্যাপাসিটর গুলো বিভিন্ন সাইজের, বিভিন্ন শেপের হয়। যেমন দেখো, শুরুতে দেখো এখানে একটা সিলিন্ডার ক্যাপাসিটর আছে, তারপর এখানে কিছুটা সিড টাইপের ক্যাপাসিটর আছে। তো এই ক্যাপাসিটর গুলো গায়ে তোমার এগুলো রেটিং দেয়া থাকে। ক্যাপাসিটর গুলো ম্যাক্সিমাম সময় দেখা যায় যে ভোল্টেজ স্টেবিলাইজার হিসাবে, বা কি বলবো, ভোল্টেজ স্টেবল করার জন্য ম্যাক্সিমাম সময় ইলেকট্রনিক্স এগুলো আমরা ইউজ করি। তারপরে অ্যাপ্লিকেশন থাকে, বিভিন্ন অ্যাপ্লিকেশন, সিগন্যাল অ্যাপ্লিকেশন, বিশেষ করে সিগন্যাল রিলেটেড কাজগুলোতে এই ক্যাপাসিটরগুলো বেশি ইউজ করা হয়, ক্যাপাসিটর, ইন্ডাক্টর। সো এগুলো দেখতে চেহারাটা কিছুটা এইরকম। অ্যাপ্লিকেশন আমি পরে আসতেছি, তোমরা সবাই অ্যাটলিস্ট এটা চেনো যে হাতে যাতে এই ডিভাইসটা যদি তোমাকে ধরাই দেই এবং যদি জিজ্ঞেস করি যে এটা কি জিনিস, যাতে বলতে পারো আর কি, ঠিক আছে। সো রেজিস্ট্যান্স আমার মনে হয় সবাই উপরের রেজিস্ট্যান্স গুলো চেনো, আজকে এই সাইজটাও দেখলা। তারপর ক্যাপাসিটর গুলো দেখতে এরকম হয়, যাতে তোমার হাতে আমি যদি এটা ধরাই দিয়ে বলি যে বলো তো এটা কি জিনিস, বলতে যেতে পারো আর কি, যেটা একটা ক্যাপাসিটর। এবং এগুলো রেটিং কত, এগুলো এদের গায়ে দেয়া আছে। যেমন দেখো, এই যে এখানে লেখা আছে 10 মাইক্রোফ্যারাড, 35 ভোল্ট। তার মানে হচ্ছে এটা ম্যাক্সিমাম 35 ভোল্ট পর্যন্ত আউটপুটের সাপ্লাইটা মানে কনস্ট্যান্ট ধরে রাখতে পারে।
এবং এটা 10 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটি এর ক্যাপাসিটেন্স। ইন্ডাক্টর গুলো দেখতে কিছুই না, কয়েলের মতো। সো তোমরা এরকম পেঁচানো কয়েল আকারে বিভিন্ন সার্কিটে পাবা, অথবা এরকম ব্লু কালার এই যে এইরকম সাইজেও ইন্ডাক্টর পাওয়া যায়। ঠিক আছে, সো বিভিন্ন অ্যাপ্লিকেশন বিভিন্ন সময় এগুলো ইউজ করার প্রয়োজন হয়। বিশেষ করে সিগন্যাল রিলেটেড কাজ যারা করবা তাদের দেখা যাবে যে এই ধরনের ইন্ডাক্টর দেখবা সার্কিটে থাকে। ট্রান্সফরমার, এটাও ইলেকট্রনিক মেকাট্রনিক্স বা ইলেকট্রনিক্স প্রজেক্টে এগুলো ইউজ করা হয়। সো ট্রান্সফরমার কিছুই না, ট্রান্সফরমার একটা মানে কি বলবো, দুইটা কয়েল থাকে পেঁচানো, প্রাইমারি কয়েল আর সেকেন্ডারি কয়েল, এবং এর মাঝখানে একটা কোর থাকে। এই ট্রান্সফরমারের মাধ্যমে ইনপুট ভোল্টেজটাকে আউটপুটে কমানো বা বাড়ানো যায়। কথার কথা, তোমার কাছে ইনপুট ভোল্টেজ আছে হচ্ছে 220 ভোল্ট, তোমার এখন 24 ভোল্ট এসি দরকার, কিভাবে কমাবা? তুমি ট্রান্সফরমার ইউজ করবা। আর তোমার কাছে মনে করো 24 ভোল্ট এসি সাপ্লাই আছে বা 24 ভোল্ট এসি আছে, তুমি এটাকে 220 ভোল্ট এসি বানাতে চাও, কিভাবে করবা? এটা স্টেপ আপ ট্রান্সফরমার ইউজ করবা। ঠিক আছে, সো এই ট্রান্সফরমার গুলো দেখতে এরকম হয়। এবং ইলেকট্রনিক্স প্রজেক্টে যখন দেখবা, তোমরা যদি কখনো তোমাদের মোবাইল ফোনের চার্জারটা খুলে দেখো, দেখবা যে এই ধরনের ট্রান্সফরমার গুলো কিছু বসানো থাকে মাঝখানে। সো এগুলো ট্রান্সফরমার। হ্যাঁ, আচ্ছা, এগুলো নিয়ে আমি ডিটেলস বলতেছি না, কারণ ডিটেলস বললে সবার জন্য জিনিসটা সহজ হবে না। এরপরে আসি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ডিভাইস, এটাকে বলা হচ্ছে রিলে। ঠিক আছে, রিলে হচ্ছে কখন আমরা ইউজ করি? রিলে ইউজ করি হচ্ছে যখন আমরা ডিসি ডিসি দিয়ে যখন আমরা এসি লোড কন্ট্রোল করতে চাই। তো আমাদের ব্যাপারটা যেটা হয় যে সব ইন্টেলিজেন্ট সিস্টেমই বা সব অটোমেশন সিস্টেমই আমার একটা কন্ট্রোল ইউনিট থাকে, একটা পাওয়ার ইউনিট থাকে। কথার কথা, তুমি একটা মাইক্রো কন্ট্রোলার দিয়ে, আমি যদি একটা সিম্পল একটা সার্কিট তোমাদের দেখাতে চাই। কথার কথা, তুমি একটা মাইক্রো কন্ট্রোলার সিস্টেম দিয়ে তুমি একটা কথা মনে করো, কাকে কন্ট্রোল করবা? একটা কনভেয়ার বেল্টের মোটরকে কন্ট্রোল করবা। ঠিক আছে, বা মাইক্রো কন্ট্রোলার দিয়ে তুমি কোনো একটা লিফট ঠিক না, কোনো একটা ফায়ার সিস্টেমকে কন্ট্রোল করবা। ঠিক আছে, সো এই বড় বড় যে মোটরগুলা, যে ডিভাইসগুলো থাকে, এগুলো চলে হচ্ছে তোমার এসি সাপ্লাইয়ে। বিভিন্ন ধরনের যে মোটরগুলো আছে এগুলো চলে হচ্ছে এসি সাপ্লাইয়ে। ঠিক আছে, সো এই মোটরগুলো চলে হচ্ছে এসিতে। এখন এই মোটরগুলোকে যদি তুমি কন্ট্রোল করতে চাও, কারণ কন্ট্রোল করতেছো তো তুমি হচ্ছে মাইক্রো কন্ট্রোলার দিয়ে, মাইক্রো কন্ট্রোলার চলে হচ্ছে ডিসি দিয়ে। তাহলে তোমার কন্ট্রোল সার্কিট হচ্ছে ডিসি, আর তুমি যে পাওয়ার সার্কিট যেটা কন্ট্রোল করতেছো সেটা হচ্ছে তোমার এসি। তাহলে ডিসি দিয়ে কেমনে এসি কে কন্ট্রোল করবা? তাহলে ডিসি দিয়ে এসি কে কন্ট্রোল করার জন্য মাঝখানে যে জিনিসটা লাগে এটাকে বলা হচ্ছে রিলে। ঠিক আছে, সো রিলে হচ্ছে এমন একটা ডিভাইস যার ইনপুট সাইড থাকে একটা এবং আউটপুট সাইড থাকে একটা। সো ইনপুট সাইড আউটপুট সাইডের মধ্যে ডিরেক্ট কোনো কানেকশন নাই, কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক একটা কানেকশন থাকে। সো কি করে, যখন তোমার ব্যাপারটা হচ্ছে এরকম, এখানে প্রত্যেকটা রিলের জন্য 5টা করে, মানে নর্মাল যে ইলেকট্রনিক্স রিলেগুলো, এগুলোর 5টা করে পিন থাকে। আমরা যদি একটু স্লাইডটা একবার দেখাই, দেখো এখানে এই যে এখানে একটা রিলে দেখতে পাচ্ছ, এই রিলেটার যদি তুমি রিলেটাকে উল্টায় ধরো, এই রিলেটাকে যদি খুলে উল্টায় ধরো, তাহলে এর 5টা পিন তুমি পাবা। ঠিক আছে, এই 5টা পিনের এক সাইডে দেখো, এক সাইডে হচ্ছে এরকম একটা কয়েল থাকে। সো সেই কয়েল দুটা মনে করো এই দুটা পিন, এবং অপর যে 3টা পিন আছে ওই 3টা পিনের মধ্যে এই ধরনের একটা কানেকশন থাকে। এইদিকে একটা কানেকশন, মাঝখানে একটা সুইচের মতো থাকে যেটা একবার এর সাথে কানেক্ট হয়, একবার নিচেরটার সাথে কানেক্ট হয়। ঠিক আছে, সো এটা ওয়ান কাইন্ড অফ সুইচের মতো। সো এই যে 3 নাম্বার যে ইয়াটা আছে, এটা একবার এর সাথে কানেক্ট হয়, একবার ওটা আবার সরে গিয়ে আবার নিচেরটার সাথে কানেক্ট হয়, মানে উপরেরটার সাথে ডিসকানেক্ট করে নিচেরটার সাথে কানেক্ট হয়। সো রিলেটা দিয়ে আমরা এসি লোডকে কন্ট্রোল করতে পারি। কিভাবে কন্ট্রোল করতে পারি আমি এখন আর তো ডিটেলসে যাচ্ছি না, এগুলো নিয়ে কথা বলতে গেলে অনেক টপিক চলে আসবে, আমি এখন ডিটেলসে যাচ্ছি না, জাস্ট বলে রাখতেছি যে ডিসি দিয়ে যখন আমরা এসি কে কন্ট্রোল করতে যাব তখন আমার প্রয়োজন হবে হচ্ছে রিলে। এখন আসি কিছু মেজারমেন্ট ডিভাইস। মেজারমেন্ট ডিভাইস বলতে সবার শুরুতে আমাদের যে জিনিসটা লাগে, যখন তুমি কোনো প্রজেক্ট নিয়ে কাজ করতে যাবা, প্রথম যে কাজটা করতে হয় যে আমার ভোল্টেজ, ব্যাটারিতে চার্জ আছে কিনা এটা মাপার প্রয়োজন হয়। হ্যাঁ, যে ব্যাটারি যে লাগাবা, ব্যাটারিতে ভোল্টেজ, প্রপার ভোল্টেজ আছে কিনা। সো এটার জন্য কি লাগে? একটা মাল্টিমিটার লাগে। মাল্টিমিটার গুলো দেখতে এরকম, এটা এটা অনেক দামি একটা মাল্টিমিটারের ছবি দেওয়া আছে এখানে ফ্লুকের। মার্কেটে গেলে তুমি মোটামুটি 350 টাকা থেকে
400-500 টাকার মধ্যে অনেক ভালো কোয়ালিটি মাল্টিমিটার পেয়ে যাবা। আর আমাদের ইলেকট্রনিক্স ল্যাবগুলোতে যদি যাও, ইলেকট্রিক্যাল ল্যাবগুলো, ওখানেও অনেক দামি দামি মাল্টিমিটার পাবা। সো মাল্টিমিটার কেন বলা হচ্ছে, দেখো এখানে অনেকগুলো নব আছে, এই নবটা ঘুরায় ঘুরায় বিভিন্ন মোডে দেওয়া যায়। সো তুমি এসি ভোল্টেজ মাপতে পারবা, ডিসি ভোল্টেজ মাপতে পারবা। সো যেখানে উপরে এরকম মানে ওয়েভ শেপ দেওয়া আছে, এটা মানে হচ্ছে এসি। আর যেখানে কনস্ট্যান্ট ভ্যালু দেওয়া আছে, একটা কনস্ট্যান্ট দাগ দেওয়া আছে, এটা মানে হচ্ছে ডিসি। তাহলে তুমি এসি ভোল্টেজ মাপতে পারবা, ডিসি ভোল্টেজ মাপতে পারবা। মিলি ভোল্ট রেঞ্জে যদি মাপতে চাও তাহলে এখানে দিতে হবে। তারপর 4 নাম্বার মোড কি, ওহম। যদি রেজিস্ট্যান্স মাপতে চাও তাহলে এই নবটা ঘুরাই এই পজিশনে দিতে হবে, ঠিক আছে। তারপর কন্টিনিউটি টেস্ট করার জন্য এই মোড, তারপর ডায়োড টেস্ট করার জন্য এই মোড। তারপর যদি কারেন্ট মেজার করতে চাও, ডিসি কারেন্টের জন্য এই মোড, আর এসি কারেন্টের জন্য এই মোড, ঠিক আছে। তাহলে বুঝতে পারতেছো এখানে অনেক মোড, মানে অনেক জিনিস একটা মিটারে করা যায়, এই জন্য এটাকে বলা হচ্ছে মাল্টিমিটার। এছাড়া তোমার মার্কেটে আলাদা আলাদা ভাবে এই মিটারগুলো পাওয়া যায়, যে ভোল্ট মিটার শুধুমাত্র ভোল্টেজ মাপবে, বা অ্যামিটার শুধুমাত্র কারেন্ট মাপবে, ওহম মিটার শুধুমাত্র রেজিস্ট্যান্স মাপবে। এই ধরনের মিটারও মার্কেটে অ্যাভেলেবেল, ঠিক আছে। তো আমরা যখন প্রজেক্ট করব, আমরা ওগুলো খুচরা নিব না, আমরা এরকম একটা কম্বাইন্ড একটা মাল্টিমিটার নিব, এটা নিয়ে সব করা যায়। এটার সম্পর্কে মনে রাখার বিষয় যেটা, যে এখানে দেখো দুইটা তার আছে। এই দুইটা তার যখন ভোল্টেজ মাপবা, এই যে ভোল্টেজ, তারপর ওহম, ডায়োড, সব টেস্ট, এই টেস্টগুলো করার জন্য তোমার এই যে লাল তারটা, এই যেখানে যে লাল তার আছে, সেটা দিতে হবে হচ্ছে এই পয়েন্টে। আর এই যে কালো তারটা আছে, এই কালো তারটা দিতে হবে এই পয়েন্টে, এবং অপর দুইটা টার্মিনাল দিয়ে তুমি মেজার করবা, ঠিক আছে। তাহলে এইখানে যে একটা পোর্ট আছে, এটার কাজ কি, যখন তুমি কারেন্ট মেজার করবা, শুধুমাত্র কারেন্ট মেজারের জন্য তোমার এই লাল তারটা দিতে হবে হচ্ছে খুলে এই জায়গায়, এবং এই কালো তারটা দিতে হবে এই কমন জায়গায়। হ্যাঁ, সো এটা মনে রাখতে হবে যে মাল্টিমিটার নিয়ে যারা নতুন কাজ করবা, এটা মনে রাখতে হবে যে ভোল্টেজ রেজিস্ট্যান্স মাপার জন্য এই পোর্টটাতে ইউজ করতে হবে, আর শুধুমাত্র কারেন্ট মাপার জন্য এই পোর্টটা ইউজ করতে হবে। এখন কেউ যদি ভোল্টেজে দিয়ে কারেন্ট মাপতে যাও, কি হবে, মাল্টিমিটারটা নষ্ট হয়ে যাবে। অথবা কারেন্টে দিয়ে যদি ভোল্টেজ মাপতে যাও, তাহলে কি হবে, মাল্টিমিটারটা নষ্ট হয়ে যাবে। কেন নষ্ট হবে, এগুলো ডিটেলস আমি এখন বলতেছি না, এমনি একটু হিন্টস দিয়ে রাখি। তোমরা জানো যে ভোল্ট মিটার সবসময় কি প্যারালালি লাগাইতে হয়, আর অ্যামিটার লাগাইতে হয় সিরিজে। সো এই ধরনের কিছু কাজ আছে, যার কারণে এখানে দুটো আলাদা আলাদা পোর্ট দেয়া, ঠিক আছে। সো এটা গেল মাল্টিমিটারের বিষয়। তোমরা যদি এমন কোনো প্রজেক্ট থাকে যেখানে ভোল্টেজ বা কারেন্ট মেজার করার প্রয়োজন হবে, সেটার জন্য তোমরা এই ভোল্টেজ সেন্সর, কারেন্ট সেন্সর পাওয়া যায়, ঠিক আছে। সো এইগুলো ইউজ করতে পারো, এই সেন্সরগুলো ইউজ করতে পারো। এর মাধ্যমে ভোল্টেজ মেজার করা যায় বা কারেন্ট মেজার করা যায়। তারপর এটা ক্ল্যাম্প মিটার, এটা ইলেকট্রনিক্স এর জন্য না, এটা ইলেকট্রিক্যাল প্রজেক্ট, মানে ইলেকট্রিক্যালের জন্য, বিশেষ করে রেসিডেন্সিয়াল ওয়্যারিং বা অন্য কোনো পারপাজে এটাকে ইউজ করা হয় ক্ল্যাম্প মিটার। এটা নিয়ে তোমাদের দরকার নেই। আচ্ছা, আর কি কি মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট আছে, যারা সিগন্যাল নিয়ে কাজ করবা বা বিভিন্ন ধরনের কন্ট্রোল সিগন্যাল নিয়ে কাজ করবা, তোমাদের জন্য অসিলোস্কোপ। অসিলোস্কোপ তোমরা জানো কি জিনিস, অসিলোস্কোপের মাধ্যমে যে বিভিন্ন ধরনের সিগন্যাল গুলো দেখা যায়, অ্যানালাইসিস করা যায়, ঠিক আছে। সো এগুলো ল্যাবে তোমাদের থাকে, এগুলো ল্যাবে কাজ করতে গেলে এটা। সো বিভিন্ন ধরনের আরো অনেক মেজারমেন্ট ডিভাইস আছে, আমি জাস্ট যেগুলো বেশি ইউজ হয় সেগুলো বললাম। হ্যাঁ, টেস্টার আছে, তারপর আরো অনেক কিছু আছে। কমিউনিকেশন, এটা আমার লাস্ট সেগমেন্ট তোমাদের সাথে আজকে একটু কথা বলার, এটা হচ্ছে লাস্ট টপিক আর কি। আচ্ছা, কমিউনিকেশন বলতে কি বোঝায়, যে তুমি কোন একটা প্রজেক্ট করলা, এই প্রজেক্টটা থেকে ইনফরমেশন, যে প্রজেক্টে কি ঘটতেছে, এখন বাইরে থেকে তো দেখার মানে মানে এটা সুযোগ নাই, ঠিক আছে। সো বাইরে থেকে দেখতে গেলে আমাকে কি করতে হবে, বিভিন্ন ধরনের ডিসপ্লে মডিউলগুলো ইউজ করতে হবে। এলসিডি হতে পারে বা হতে পারে। কিন্তু তুমি যদি চাও যে কন্টিনিউয়াসলি তুমি একটা কমিউনিকেশনের মধ্যে থাকবা, যে তোমার মাইক্রো কন্ট্রোলার যা হচ্ছে সেটা কম্পিউটারে রিসিভ করবা, সেটা ডাটাটা রিসিভ করবা, এবং কম্পিউটার থেকে আবার তুমি ডাটা কোনো একটা কমান্ড দিবা, ঠিক আছে। এই ধরনের কাজগুলোর জন্য আমরা কি কি কমিউনিকেশন মডিউল ইউজ করতে পারি, সব থেকে সহজ যেটা, সেটা হচ্ছে সিরিয়াল কমিউনিকেশন। হ্যাঁ, এটা তোমরা অলরেডি যারা ক্লাসগুলো করছো তোমরা দেখছো যে সরাসরি এই মাইক্রো কন্ট্রোলারের সাথে যদি তোমরা একটা ইউএসবি পোর্টের মাধ্যমে যদি ইউএসবি কেবল লাগায় দাও, তাহলে এই যে সিরিয়াল কমিউনিকেশন যে ইয়াটা আছে, সেটার মাধ্যমে খুব সহজে করা সম্ভব, ঠিক আছে। মানে মাইক্রো কন্ট্রোলারে কি কি ডাটা পাওয়া যাচ্ছে সেটা তুমি কম্পিউটার স্ক্রিনে দেখতে পারবা, এবং কম্পিউটার স্ক্রিন থেকেও এখান থেকে কোনো একটা কমান্ড বা কোনো একটা ইনফরমেশন তুমি এখানে পাস করতে পারবা মাইক্রো কন্ট্রোলারে, ঠিক আছে। এখন সিরিয়াল কেন বলা হচ্ছে, এগুলো খুবই অ্যাডভান্স জিনিস। কমিউনিকেশন মেইনলি দুই ধরনের হয়, সিরিয়াল কমিউনিকেশন আর
প্যারালাল কমিউনিকেশন, ওগুলো নিয়ে আমি বলতে চাচ্ছি না। সিরিয়াল কমিউনিকেশনে একটা একটা করে বিট ট্রান্সমিট হয়, আর প্যারালাল কমিউনিকেশনে একসাথে 8টা করে বিট ট্রান্সফার হয়, ঠিক আছে, মানে 1 বাইট করে ট্রান্সফার হয়। তো সিরিয়াল কমিউনিকেশন এটা একটা কমিউনিকেশন যার মাধ্যমে তুমি তোমার মাইক্রোকন্ট্রোলারে কি ঘটতেছে সেটা জানতে পারো, ঠিক আছে। অপটিক্যাল কমিউনিকেশন বলতে এটা কন্ট্রোলিং এর জন্য বলতে পারো, যে রিমোট কন্ট্রোল, আইআর কন্ট্রোল কিভাবে করা সম্ভব। সো তোমার কাছে একটা রিমোট আছে, তুমি যদি চাও রিমোট দিয়ে কোনো একটা হোম অটোমেশন করবা বা কোনো একটা ডিভাইসকে অন অফ করবা, ঠিক আছে। সো সেক্ষেত্রে তোমার এই যে আইআর মডিউল ইউজ করতে পারো বা আইআর শিল ইউজ করতে পারো। আইআর ট্রান্সমিটার রিসিভার পাওয়া যায়, যেমন এখানে দেখো এগুলো হচ্ছে আইআর ট্রান্সমিটার। এই যে এই সাদাটা, এটা হচ্ছে আইআর ট্রান্সমিটার। সো এটা জ্বললে তুমি খালি চোখে দেখতে পারবা না, কিন্তু যদি ক্যামেরা অন করে এদিকে ধরো তাহলে ক্যামেরাতে দেখতে পারবা যে এই লাইটটা জ্বলতেছে, ঠিক আছে। এবং এটা রিসিভ করার জন্য এই যে আইআর রিসিভার পাওয়া যায়, এ শুধুমাত্র ইনফ্রারেড লাইটকে ধরতে পারে। সো তোমরা যদি ইনফ্রারেড জিনিসটা দেখতে চাও, তোমাদের যারা বাসায় আসছো, টিভির রিমোটটা দেখবা, টিভির রিমোটটা যখন তোমরা প্রেস করো, হ্যাঁ, সামনে কিন্তু বোঝা যায় না যে টিভি রিমোটটার লাইটটা জ্বলতেছে কি জ্বলতেছে না। টিভির সামনে দেখবা যে একটা ছোট্ট একটা এলইডির মতো থাকে, ওটা এলইডি না, ওটা হচ্ছে আইআর লাইট আর কি, হ্যাঁ, আইআর ট্রান্সমিটার। সো কখনো যদি দেখো টিভির রিমোটটাও লক্ষ্য করে যে এখানে একটা ইয়া থাকে, সো যদি খালি চোখে বাটন প্রেস করো দেখবা যেখানে বোঝা যায় না, ঠিক আছে। সো কি করবা, যদি ক্যামেরা ধরে এর দিকে তাক করে রেখে এটা যদি প্রেস করো দেখবা যে এটা জ্বলতেছে, ঠিক আছে। সো আইআর এর মাধ্যমে তোমরা সহজে অপটিক্যাল কমিউনিকেশন করতে পারো, মানে অপটিক্যালি কোনো জিনিসকে কন্ট্রোল করতে পারো। এটা একটা ওয়ে হইতে পারে, খুবই বেসিক, কমন, সহজ এবং খুব বেসিক একটা ওয়ে। এটার মাধ্যমে লোড কন্ট্রোল করতে পারো। আর কি কমিউনিকেশন হতে পারে, ব্লুটুথ কমিউনিকেশন হতে পারে। সো ব্লুটুথ কমিউনিকেশনের ব্যাপারটা কি রকম, যে এখানে তোমার একটা ট্রান্সমিটার লাগবে, একটা রিসিভার লাগবে, এটা ওয়্যারলেস কমিউনিকেশন, হ্যাঁ। সো এখানে একটা ট্রান্সমিটার লাগবে, একটা রিসিভার লাগবে। সো এখানে যেটা দেখতেছো যে এটা হচ্ছে একটা ট্রান্সমিটার, এন্ড রিসিভার কই, ফর এক্সাম্পল তুমি অ্যান্ড্রয়েড কন্ট্রোল একটা হোম অটোমেশন সিস্টেম তৈরি করতে চাচ্ছ, যে তুমি ফোন থেকে কোনো একটা ডিভাইসকে ব্লুটুথের মাধ্যমে অন অফ করবা। সো ব্লুটুথের রেঞ্জ কিন্তু লিমিটেড থাকে, তার মানে এমন না যে তুমি আমেরিকায় বসে বাংলাদেশে লোড কন্ট্রোল করবা ব্লুটুথ দিয়ে, সেটা কিন্তু সম্ভব না। তুমি ঘরে বসেই ওই ব্লুটুথ রেঞ্জের মধ্যে থাকলেই ব্লুটুথ কমিউনিকেশনের মাধ্যমে তুমি কন্ট্রোল করতে পারবা। সো সেক্ষেত্রে ফর এক্সাম্পল তোমার ফোনের মধ্যে ব্লুটুথ মডিউল আগে থেকেই আছে, সো তুমি ফোন ইউজ করে ব্লুটুথ কানেক্ট করে তুমি বিভিন্ন ধরনের লোড কন্ট্রোল করতে পারবা। বা তোমার পিসি থেকে যদি কন্ট্রোল করতে চাও, পিসি তে ব্লুটুথ মডিউল আছে। সো পিসির ব্লুটুথ, মানে মোট কথা এখানে একটা ট্রান্সমিটার লাগবে। সো এটা হচ্ছে আমাদের ট্রান্সমিটার বা রিসিভার, এই সিগন্যাল ট্রান্সমিট করবে বা রিসিভ করবে, সাথে সাথে তোমার মোবাইল ফোন যেটা ইউজ করতেছো এর মধ্যেও একটা ব্লুটুথ আছে। সেই মোবাইল ফোনটাও এটাও যখন সিগন্যাল দিবে তখন সে ট্রান্সমিটার হবে, যখন এই পাশ থেকে সিগন্যাল রিসিভ করবে তখন সে হয়ে যাবে রিসিভার, ঠিক আছে। দুইটা পার্টি লাগবে আর কি। সো এটা একটা ওয়ে ব্লুটুথ কমিউনিকেশনের, এটার মাধ্যমে তোমরা করতে পারো। আরএফ কমিউনিকেশনের রেঞ্জটা আর একটু বেশি, বিশেষ করে যারা ড্রোন নিয়ে কাজ করতে যাচ্ছ বা মানে একটু মানে লার্জার রেঞ্জ যারা চাচ্ছ তাদের জন্য ইয়া হচ্ছে আরএফ কমিউনিকেশন, হ্যাঁ। সো এটার মাধ্যমে তোমরা একটা লার্জার রেঞ্জের মধ্যে কমিউনিকেশন করতে পারো। সো এটাতে এক্ষেত্রে তোমার এখানেও একটা ট্রান্সমিটার লাগবে, একটা রিসিভার আইসি লাগবে, এবং যখন এই মডিউলগুলো কিনবা দেখবা দুইটা মডিউলই সাথে দেয়, ট্রান্সমিটার রিসিভার দুইটাই দেয়। এরপর যদি আরো বিগার রেঞ্জ চাও, যে যেটা একটু আগে বললাম ইউএসএ আমেরিকা, ইউএসএ থেকে তুমি বাংলাদেশে লোড কন্ট্রোল করতে যাচ্ছ, বাংলাদেশে দেখে বা ঢাকা থেকে সৈয়দপুরে লোড, সেক্ষেত্রে একটা ওয়ে হচ্ছে তুমি জিএসএম মডিউল ইউজ করতে পারো। সো জিএসএম মডিউল কি হয়, যে এখানে একটা সিম ঢুকানো হয় বা সিমের একটা স্লট থাকে, সেই সিমটা তোমার কি করে, এসএমএস, তোমার মোবাইল ফোনে তুমি কোনো একটা এসএমএস পাঠালা কোন একটা কোড লিখে, ওই কোডটা যখন এখানে রিসিভ হবে তখন সে বুঝতে পারবে যে তাকে কিছু করতে বলা হচ্ছে। বা তুমি যদি এই জিএসএম মডিউলের মধ্যে প্রোগ্রাম করে দাও, তো ফর এক্সাম্পল তুমি দেখতে পাচ্ছ যে তুমি কোনো একটা কথা তোমার বাসার সেফটি সিস্টেম ডিজাইন করছো, যে কোনো কারণে যদি বাসার মানে লক অবস্থা যদি কেউ গেট খোলার চেষ্টা করে, সাথে সাথে একটা এসএমএস চলে আসবে। তো সেই ক্ষেত্রে তুমি তোমার বাসার ডোর লকের সাথে একটা লজিক দিয়ে, একটা মাইক্রো কন্ট্রোলার দিয়ে জিএসএম মডিউলটা সেট করে দিলা, যখনই লকড অবস্থায় কেউ গেটটা খোলার চেষ্টা করবে বা কোনো ধরনের মানে ভাঙাভাঙির চেষ্টা করবে, সাথে সাথে একটা এসএমএস তোমার ফোনে চলে আসবে। সো এইরকম
এটাও একটা হইতে পারে, অথবা তুমি চাচ্ছ যে তুমি এসএমএস এর মাধ্যমে তুমি তোমার গেট খুলে দিবা, বা এসএমএস এর মাধ্যমে তুমি কোন একটা লোডকে অন অফ করবা, সেটাও সম্ভব। ঠিক আছে, সো এটা টু ওয়ে কমিউনিকেশন, দুইটা মাধ্যম, এটা দুইটা প্রসেসে করতে পারবা। প্লাস এখানে জিপিআরএস ও আছে। সো জিপিআরএস যেহেতু থাকতেছে, সো তোমরা কোনো একটা জিপিআরএস লোকেশনকে ট্র্যাকও করতে পারবা এটার মাধ্যমে, এই মডিউল, এই ইয়াটার মাধ্যমে, মডিউলটার মাধ্যমে। ঠিক আছে, সো আবার যদি বলি শর্ট রেঞ্জ, একেবারে মানে শর্ট রেঞ্জে এটাকে বলা হয় লাইন অফ সাইট কমিউনিকেশন। সো তুমি এক রুম থেকে আরেক রুমে কিন্তু রিমোট কন্ট্রোল কাজ করে না, আইআর রিমোট কাজ করবে না। সো তোমার লাইন অফ সাইট, তার মানে তোমার সামনে ডিভাইসটা আছে, ফর এক্সাম্পল তোমার টিভির কথা চিন্তা করো, তুমি এখানে বসে আছো, এইখান থেকে তুমি দেখতে পাচ্ছ, তোমার রিমোট দেখতে পাচ্ছ, এখান থেকে তুমি কন্ট্রোল করতেছো, এইরকম লাইন অফ সাইট ডিস্টেন্সে তুমি আইআর কমিউনিকেশন ইউজ করতে পারো। ঠিক আছে, তারপর তুমি এটা আরো শর্ট রেঞ্জ হচ্ছে তোমার এই যে সিরিয়াল কমিউনিকেশন, যেটা বললাম তার টেনে। সো সিরিয়াল কমিউনিকেশন শুধু শর্ট রেঞ্জ না, ফর এক্সাম্পল বিভিন্ন ধরনের কন্ট্রোল, মানে কন্ট্রোলিং রুম গুলোতেও মনে করো তোমার তোমার সিস্টেম অনেক দূরে, ওইখান থেকে এটা তুমি তার টেনে এনে তোমার পিসিতে লাগায় ওখানে সিরিয়াল কমিউনিকেশন করতে পারো। কিন্তু এটা হচ্ছে ওয়্যারলেস না, এটা হচ্ছে ওয়্যার্ড কমিউনিকেশন। সো ওয়্যারলেস কমিউনিকেশন গুলোর মধ্যে লাইন অফ সাইট কমিউনিকেশন আমরা এই আইআর ইউজ করতে পারি। আরেকটু যদি রেঞ্জ চাও, যে লাইন অফ সাইট না, এক রুম থেকে আরেক রুম, বা একটা ব্লুটুথ একটা মিটার থাকে, 8 মিটার, 10 মিটার, 15 মিটার, সামথিং একটা রেঞ্জ থাকে। সো এই ডিস্টেন্সের মধ্যে তুমি লোড কন্ট্রোল করতে চাও, তাহলে ব্লুটুথ কমিউনিকেশন। তুমি যদি চাও যে না আমি আরো বড় রেঞ্জ দরকার, একটা ফুটবল মাঠের সমান রেঞ্জ, বা একটা বিল্ডিং থেকে আর একটা বিল্ডিং এর রেঞ্জ, সো এইরকম জায়গায় আমরা আরএফ কমিউনিকেশন ইউজ করতে পারি। এবং তুমি যদি আরো লার্জার রেঞ্জ চাও, সেক্ষেত্রে তোমার জিএসএম বা জিপিআরএস। তাহলে কমিউনিকেশন মডিউল গুলোর আইডিয়া বোঝা গেছে যে কোথায় কোনটা ইউজ করবো আমরা। Okay. অনেকে চুপ হয়ে গেছে, যাই হোক। স্যার বোঝা স্যার বুঝেছি স্যার, বুঝা গেছে বুঝছি স্যার। আরো যদি মনে করো অ্যাডভান্স যাইতে চাও, এই যতগুলো মডিউল দেখালাম এদের কিন্তু লিমিটেশন আছে। এগুলো ডাটা রেট বলো, ডাটা ট্রান্সমিশন রেট বলো, এদের ক্যাপাসিটি বলো, মেমোরি ক্যাপাসিটি বলো, সবগুলোই মানে এদের প্রসেসিং ক্যাপাসিটি বলো, সবগুলোই লিমিটেড। কিন্তু যদি তুমি আরো অ্যাডভান্স যেতে চাও, তখন এখন যেটা আসছে সেটা হচ্ছে ওয়াইফাই এন্ড আইওটি কমিউনিকেশন। সো ওয়াইফাই মডিউল যারা কাজ করছে অলরেডি তোমরা জানো যে একটা ছোট্ট ওয়াইফাই চিপ পাওয়া যায়, ESP8266 মডিউল। এটার মাধ্যমে তুমি যে কোনো ওয়াইফাই নেটওয়ার্কে, ঠিক আছে, যে কোনো ওয়াইফাই নেটওয়ার্কে তুমি কানেক্ট হতে পারবা আর কি। কানেক্ট হয়ে কোনো একটা ডিভাইসকে কন্ট্রোল বা ওখান থেকে ডাটা নিতে পারবা। সো আইওটি সম্পর্কে আমার মনে হয় অলমোস্ট সবারই আইডিয়া আছে। তারপর আমি এটা নিয়ে এখন আর বলতে চাচ্ছি না, যেহেতু অনেক সময় চলে গেছে। সো আইওটি নিয়ে কাজ করতে যাও বা ওয়াইফাই নিয়ে কাজ করতে চাও, তোমাদের জন্য একটা মডিউল হচ্ছে ESP8266, এটা একটা মডিউল। আর একটা যদি এর সাথে কিন্তু আরডুইনো লাগবে, ESP8266 একা কাজ করতে পারে না, হ্যাঁ, এর সাথে একটা আরডুইনো লাগবে। আর যদি চাও যে না আমি একটা এমন একটা বোর্ড চাচ্ছি যেখানে আগে থেকে আরডুইনো আর ESP80 মানে ওয়াইফাই মডিউল দুটো একসাথে থাকবে, তাহলে তোমাদের জন্য অপশন হচ্ছে এটা, নোড এমসিইউ। সো এখানে আগে থেকে একটা ওয়াইফাই চিপও বসানো আছে এবং একটা মাইক্রো কন্ট্রোলারও বসানো আছে। সো অ্যাজ এ রেজাল্ট এটার সাথে আলাদা করে কোনো আরডুইনো লাগবে না, শুধুমাত্র এই মডিউলটা দিয়েই তুমি এখানে প্রোগ্রাম দিতে পারবা। এবং এখানে মানে লক্ষ্য করো, এই যদি পিনগুলো লক্ষ্য করো, এটা চালানোর জন্য গ্রাউন্ড আর 3.3 ভোল্ট লাগবে। এর জেনারেল পারপাস ইনপুট আউটপুট পিন জিপিআইও টোটাল যদি লক্ষ্য করো, এই যে এখানে জিপিআইও 0 থেকে শুরু হয়েছে, 1 2 3, এইভাবে সর্বোচ্চ এখানে দেখো কত আছে, 16 পর্যন্ত আছে। সো 0 থেকে 16, তার মানে 17টা জেনারেল পারপাস ইনপুট আউটপুট পিন আছে। বা যদি এগুলো যদি না দেখো, যদি এখানে পিন ডায়াগ্রামটা লক্ষ্য করো, এই যে এখানে লক্ষ্য করো D0 D1 D2 D3 D4, এইভাবে তোমার এই পাশে D7 D8 আর D8, মানে 8টা ডিজিটাল পিন আছে, হ্যাঁ। এবং আরো এইদিকে কিছু জিনিস আছে, এগুলো ট্রান্সমিটার রিসিভার বিভিন্ন পারপাসে এগুলো ইউজ করা হচ্ছে। সো এগুলো নিয়ে আমি এখন ডিটেলস বলতেছি না। সো জাস্ট এটুকু জেনে রাখো যে তোমরা যদি ওয়াইফাই বা আইওটি নিয়ে কাজ করতে চাও, তাহলে তোমাদের হাতে এই দুটো বেসিক মডিউল আছে। আরো অনেক অ্যাডভান্স মডিউল আছে, সো ওগুলো পরে, বেসিক লেভেলে তোমরা এই দুটো নিয়ে কাজ করতে পারো। তো আজকের ছিল, আমার কন্টেন্ট ছিল এই পর্যন্তই। এখানে নতুন যারা জয়েন করছো আর কি, রোবোটিক্স নিয়ে যারা কাজ করতেছো, তাদের জন্য একটা ইনস্ট্রাকশন দিয়ে আমি শেষ করব। তোমরা এখন কাজ যখন করা শুরু করবা, কিভাবে শুরু করবা, মানে কার পর
কোন যে স্টেজের পর কোনটাকে নিয়ে কাজ করবো, আমি জাস্ট একটা সিম্পল ইনস্ট্রাকশন দিচ্ছি। এটা অলরেডি সবাই অনেকে পার করে ফেলছো। সো আমি যেভাবে শিখাই আর কি, সবার শুরুতে ফার্স্ট স্টেপ হচ্ছে আরডুইনোর সাথে কয়েকটা এলইডি নিয়ে প্রজেক্ট করা। ঠিক আছে, সো প্রথম প্রজেক্ট হতে পারে সেটাকে সবগুলোকে অন অফ করাও, তারপরে এই সেম প্রজেক্টেই এটাকে আপ টু ডাউন লাইটিং করাও, ডাউন টু আপ লাইটিং করাও, আপ ডাউন মিক্স করে লাইটিং করাও, এবং এরপরে প্যাটার্ন লাইটিং করো। সো প্যাটার্ন লাইটিং বলতে বোঝাচ্ছে তুমি বিভিন্ন ধরনের প্রোগ্রাম দিতে পারো। বিশেষ করে দেখবা যে বিভিন্ন বিয়ে বাড়িতে বা বিভিন্ন ধরনের এলইডি যে স্ট্রিপ গুলো থাকে, এগুলো দেখবা যে বিভিন্ন ধরনের প্যাটার্নের লাইট গুলো জ্বলে। ঠিক আছে, সো তোমরা এই ধরনের কোনো একটা প্রজেক্ট তৈরি করতে পারো, সিম্পল জাস্ট এই একটা আরডুইনো আর কিছু এলইডি নিয়ে। সো এটা যখন তোমরা ফিল করতে পারবা, এখন যারা শিখতেছো আর কি, সিমুলেশন অলরেডি তোমরা জানো যে সিমুলেশন কিভাবে করে। সো তোমরা সিমুলেশনই করতে পারো। তোমার নামের জন্য কয়েকটা এলইডি দিয়ে তোমার নাম ডিজাইন করতে পারো, বা নামের একটা লেটার ডিজাইন করতে পারো। তারপর এক এক করে জিনিসগুলোকে মানে একটা প্যাটার্নে জ্বালাইতে পারো। এগুলো অনেক সুন্দর সুন্দর প্রজেক্ট করা সম্ভব। বিশেষ করে এটার কমার্শিয়াল অ্যাসপেক্ট যদি বলি, এখন দেখবা যে বিভিন্ন ইয়াতে দোকানে বা গ্রামে গঞ্জে এগুলো হচ্ছে, তারা কাস্টম বোর্ড তৈরি করে নেয়। হ্যাঁ, ফর এক্সাম্পল তোমার দোকানের নাম আমি মনে করি যে, মনে করো রনি এন্টারপ্রাইজ। এখন আমি চাচ্ছি যে খুব লো কস্ট একটা ভালো দোকানে আটকায় দেওয়ার মতো একটা ডিসপ্লে মডিউল চাচ্ছি, যে বাই দূর থেকে যাতে দেখা যায়। সো এটার জন্য একটা সহজ উপায় হতে পারে কি, তোমরা সচরাচর যেটা দেখো যে একটা বোর্ডের মধ্যে ভিতরে একটা টিউবলাইট লাগায় দেয়, দূর থেকে অনেক দূর থেকে দেখা যায়। হ্যাঁ, এটা একটা ওয়ে। অথবা তুমি যদি চাও যে এলইডি লাইট দিয়ে তৈরি করবা, ওই না আমার রনি এন্টারপ্রাইজের প্রত্যেকটা ওয়ার্ড এক এক করে জ্বলবে নিভবে, সো এইরকম কাজগুলো তোমরা করতে পারো এলইডি দিয়ে। সো এটা যখন তোমরা এলইডি যখন জ্বালানো নিভানো করতে পারবা, নেক্সট স্টেজে আমি যেটা শিখাই সেটা হচ্ছে 7 সেগমেন্ট। সো যারা 4-5টা এলইডি কে কম বেশি করে ব্লিঙ্ক করাতে পারবা, বা যা মানে টার্ন অন টার্ন অফ করতে পারবা, তার জন্য 7 সেগমেন্ট খুবই সহজ। সো 7 সেগমেন্ট আর কিছুই না, এখানে 7টা এলইডি থাকে, 7টা এলইডি কে এটা প্যাটার্নে অন অফ করতে হয়। সো তুমি যখন ওয়ান জ্বালাবা, মানে ওয়ান ডিসপ্লে করবা, তখন তোমার এই 1 নাম্বার এলইডিটা আর এই এলইডিটাকে জ্বালাইতে হবে। সো বুঝতে পারতেছো এটা আর কিছুই না, দুইটা এলইডি জ্বালানো। যখন তুমি টু শো করবা, তখন তোমার এই এলইডি, এই এলইডি, এই এলইডি, এই এলইডি এবং এই এলইডি জ্বালাইতে হবে। সো বুঝতে পারতেছো এখানে কিছুই না, এখানে জাস্ট 5টা এলইডি কে জ্বালানো। সো তোমরা যদি আগের প্রজেক্টটা কমপ্লিট করতে পারতা, মানে এটা যদি 5টা লাইট যদি জ্বালানো শিখতে পারো, তাহলে এটা করাও কোনো ব্যাপার না, কঠিন ব্যাপার না। ঠিক আছে, সো যখন আমরা এলইডিও শিখবো, 7 সেগমেন্টও শিখে ফেলবো, তখন নেক্সট স্টেজ হচ্ছে আমাদের একটা ইনপুটের সাথে এলইডি কে ইন্টারফেস করে শেখা। তো ইনপুট জিনিসটা শুনতে সহজ হলো, প্রজেক্টে যখন হার্ডওয়্যারে যখন তোমরা করবা, জিনিসটা কিন্তু এত সহজ না। তো একটা সুইচকে কিভাবে কনফিগারেশন করা যায়, এগুলো অলরেডি অনেকে জানো। যারা জানো না, এখন এটা আমি বলতেছি না, বাট সুইচটাকে মানে একটা ডিজিটাল সুইচ, পুশ সুইচের কথাই ধরো, এটাকেও ইন্টিগ্রেট করতে গেলে এখানে কিছু এক্সটার্নাল সাইজ মানে জিনিস লাগে, পুশ আপ রেজিস্টার লাগে, তারপর সুইচ লাগে, একটা পাওয়ার সাপ্লাই লাগে। তো যাই হোক, তোমাদের নেক্সট স্টেজ হবে তখন একটা ইনপুট সুইচ দিয়ে কিভাবে একটা এলইডি কে অন অফ করা যায়, এই লজিকটা তৈরি করা। সো প্রোগ্রামিং কিন্তু কঠিন কিছু না, তুমি যদি স্টেপ বাই স্টেপ শেখো, তাহলে খুব সহজেই জিনিসগুলা নিয়ে কাজ করতে পারবা। এবং তোমাকে যখন আমি বলবো যে একটা প্রজেক্টে কোড করে দাও, তখন তোমাকে ইন্টারনেটে ঘাটতে হবে না, তুমি নিজেই তৈরি করতে পারবা। সো যখন তুমি ডিজিটাল ইনপুট নিয়ে কাজ করা শিখে যাবা, নেক্সট স্টেপ হবে একটা বেসিক এলডিআর কিনে আনো, বা একটা এলডিআর মডিউল নাও, এটা অ্যানালগ সেন্সর নিয়ে কাজ করা। সো এখানে আমি এলডিআর এর কথা বললাম, অন্য সেন্সর হতে পারে। সো এই অ্যানালগ সেন্সর নিয়ে যখন কাজ করা শিখে গেলা, নেক্সট স্টেজ হবে আর একটু অ্যাডভান্স সেন্সরে যাওয়া, যেমন এটা টেম্পারেচার সেন্সর, এটা হতে পারে। এরপর এই যে জিনিসগুলো শিখে গেলা, এগুলো একসাথে কম্বাইন করে আমরা এখন অনেক কিছু করতে পারি। ফর এক্সাম্পল, এখানে হচ্ছে একটা সিম্পল হোম অটোমেশন প্রজেক্টের কনসেপ্ট দেওয়া হলো, যেখানে আমরা এখন পর্যন্ত যা শিখছি সেটা নিয়ে কাজ করা সম্ভব। তোমরা টেম্পারেচার সেন্সর যদি করতে পারো, টেম্পারেচার মেজার করতে পারবা, আর লাইট ডিটেক্ট করতে পারবা। সো এগুলো ইউজ করে লাইট ডিপেন্ডেন্ট লাইটিং সিস্টেম তৈরি করতে পারি, তারপর টেম্পারেচার ডিপেন্ডেন্ট কুলিং সিস্টেম ডিজাইন করতে পারি। এবং যেহেতু এগুলো হচ্ছে তোমার এসি লোড, এগুলো কন্ট্রোল করার জন্য আবার রিলে লাগবে। এখানে যে রিলে দেখানো হচ্ছে, এটা ইন্ডাস্ট্রিয়াল রিলে, এই রিলে না, আমরা একটু আগে যে রিলেটা দেখাইছিলাম ওইটা লাগবে। এখানে জাস্ট ছবি দিয়ে দেয় আর কি। তাহলে স্টেপ বাই স্টেপ যদি তোমরা জিনিসগুলো শেখো, বিশেষ করে যারা
তোমরা যখন সিমুলেশনে শিখছো, যখন হার্ডওয়্যারে শিখবা, তখন একবারে তুমি যদি এইগুলো শিখে গিয়ে যদি একবারে লাইন ফলোয়ার বানাইতে বসো, তাহলে কিন্তু কাজ হবে না। তোমাকে এরকম স্টেপ বাই স্টেপ একটা একটা ছোট ছোট জিনিস শিখে শিখে তারপরে একবারে বড় প্রজেক্টে হাত দিতে হবে। যখন এই জিনিসগুলো শেখা হয়ে গেল, তখন আমি সাজেস্ট করবো তোমরা একটা আরেকটু কমপ্লেক্স ইনপুট জিনিস নিয়ে কাজ করো। যেমন এর আগে ছিল সিঙ্গেল একটা সুইচ, পুশ সুইচ অথবা সিঙ্গেল একটা সেন্সর। এখন তুমি একটা, এই যে এখানে যে কিপ্যাডটা দেখতেছো, এখানে 16টা ইনপুট সুইচ আছে, সো ওয়ান কাইন্ড অফ ম্যাট্রিক্স। কিন্তু এই 16টা সুইচ আবার দেখো এখানে 8টা পিন দিয়ে বের করে দেওয়া আছে। সো এটা নিয়ে তুমি যদি প্রোগ্রাম করতে যাও, এগুলোর জন্য লাইব্রেরি পাওয়া যায়, ঠিক আছে? সো লাইব্রেরি গুলো ইউজ করলে এগুলো সহজ হয়ে যায় এগুলো ইউজ করা। সো কিপ্যাড নিয়ে একটা কিপ্যাড কিভাবে ইন্টারফেস করে আরডুইনোর সাথে, এটা শেখো। যখন এটা শেখা হয়ে গেল, তখন তুমি এর সাথে 7 সেগমেন্ট যেটা শিখছিলা ওটাকে ইন্টিগ্রেট করো, যে আমি এখানে যে সুইচটা প্রেস করতেছি এটা এখানে ডিজিটাল ডিসপ্লেতে দেখাইতে পারতেছে কিনা, ঠিক আছে? যখন তোমার এগুলো হয়ে গেল, তখন আরেকটু অ্যাডভান্স সেন্সরে যাও, লাইক সোনার সেন্সর বা এই যে সেন্সর গুলো, এই মোশন সেন্সর আছে, এইগুলোকে ইন্টারফেস করা শেখো। এই দুটো যদি ইন্টারফেস করতে পারো, এরপর ডিসপ্লেটাতে একটু অ্যাডভান্স হও। এর আগে শুধুমাত্র এলইডি ছিল বা 7 সেগমেন্ট ছিল, এখন আমরা আরেকটু অ্যাডভান্স হয়ে এলসিডি তে যাব। এলসিডি ডিসপ্লে জন্য এখানে লক্ষ্য করে, এখানে টোটাল যদি গণনা করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 বা 16টা পিন থাকতে পারে, 15-16টা পিনের মতো। এর মধ্যে ডাটা পিন আছে হচ্ছে D0 থেকে D7। সো তোমরা যদি এখানে একটা এলসিডি ইয়া পাওয়া যায়, সিরিয়াল কমিউনিকেশন একটা মডিউল পাওয়া যায়, ওটা যদি ইউজ করো তাহলে 4টা পিন দিয়ে ডাটা পাঠাইতে পারবা। অথবা চাইলে এই 8টা পিনই তোমার এই যে এটিমিগার 8টা পিনে কানেক্ট করেও কাজ করতে পারবা। তো যখন এলসিডি শিখে গেলা, এলসিডিটা একটু অ্যাডভান্স লেভেলে চলে যায়, যখন এটা শিখে গেলা, তখন তুমি 7 সেগমেন্টের সাথে, সরি 7 সেগমেন্টকে রিপ্লেস করে এলসিডি বসাও এবং এই পাশ থেকে কিপ্যাডকে ইনপুট দেওয়ার চেষ্টা করো যে দেখো এটা পারো কিনা। যখন এটাও পারলা, তখন আর একটু অ্যাডভান্সে যাও, যে এটা হচ্ছে একটা ডিসি মোটর। ডিসি মোটরের জন্য আমরা একটা যে ড্রাইভার আইসি দেখাইছিলাম না, একটা ডিসি মোটর শিল্ড, ওই মোটর শিল্ডের ভিতরে আছে হচ্ছে L293D, এই আইসিটা আছে। সো তোমরা আইসি কিনেও করতে পারো অথবা সরাসরি ওই শিল্ডটা কিনে নিতে পারো, যেটা সহজ হয়। সো এখানে একটা মনে করো ইনপুটে দেওয়া আছে একটা পটেনশিওমিটার, বা এটাকে বলা হয় ভেরিয়েবল রেজিস্টর। সো এটা দিয়ে আমরা ভেরিয়েবল রেজিস্টরের মাথায় একটা নব আছে, এটা ঘোরানো যায় এবং এটা ঘুরাইলে এই রেজিস্ট্যান্সটা কম বেশি হয়। সো এটা দিয়ে আমরা এই ডিসি মোটরের স্পিড কন্ট্রোলের একটা প্রজেক্ট করতে পারি, যে এই রেজিস্ট্যান্স যখন 0 থাকবে তখন স্পিড ম্যাক্সিমাম, তো রেজিস্ট্যান্স যখন আমরা আস্তে আস্তে বাড়াবো তখন রেজিস্ট্যান্স মোটর স্পিড কমে যাবে। সো ওয়ান কাইন্ড অফ তোমরা ফ্যানের যে রেগুলেটর থাকে সেই রেগুলেটরের মতো আর কি। সো রেগুলেটরের ভিতরে এই জিনিসই থাকে আর কি, এটা পটেনশিওমিটার দেওয়া থাকে। সো তখন তোমরা এই মোটরের সাথে L293D কিভাবে ইন্টারফেস করে এবং ইনপুট হিসেবে কিভাবে পট ইউজ করা যায় এটা শেখো। যখন এটা শিখে যাবা, আর একটু অ্যাডভান্সে যাও, তোমরা স্টেপার মোটর কিভাবে কাজ করে, সরি এটা সার্ভো মোটর, সার্ভো মোটর কিভাবে কাজ করে এটা শেখো। সার্ভো হয়ে গেলে আর একটু অ্যাডভান্সে যাও, স্টেপার মোটর কিভাবে কাজ করে এটা শেখো। তারপর এই সবগুলো যে শিখলা, এগুলোর মধ্যে সিরিয়াল কমিউনিকেশন কিভাবে করা যায়, সিরিয়াল কমিউনিকেশন শুরুতেই তোমরা করতে পারো, এটার জন্য খুব বেশি কোড লাগে না। সিরিয়াল কমিউনিকেশন হলো, সিরিয়াল কমিউনিকেশন হয়ে গেলে আর একটু অ্যাডভান্সে যাও, যে একটা ব্লুটুথ দিয়ে এর সাথে কিভাবে মোবাইলের মাধ্যমে অ্যাপের মাধ্যমে তো ইয়ে করতে পারো। এখন বলতে পারো যে স্যার মোবাইল অ্যাপ কোথায় পাবো? সো বেসিক কিছু প্রজেক্ট করার জন্য মোবাইল কিছু অ্যাপ গুগল প্লে স্টোরে পাওয়াই যায়, হ্যাঁ। এখন আরো যদি অ্যাডভান্সে যে আমি নিজে অ্যাপ তৈরি করব, সেটার জন্য ওয়ে আছে, খুব কঠিন না, বাট নতুন, যদি ওটা শিখতে চাও ওখানেও সময় দিতে হবে। সো শুরুর দিকে তোমরা যেগুলো অলরেডি প্লে স্টোরে অ্যাপ আছে এগুলো অ্যাপ ইউজ করেই তোমরা বেসিক কিছু লাইটিং পারপাজে যে লোড গুলো আছে এগুলো কন্ট্রোল করতে পারো, ছোটখাটো লোড গুলো। এটাও যদি শিখে ফেলো, তারপরে নেক্সট স্টেজ হয়ে যাবে বিভিন্ন ধরনের শিল্ড গুলো নিয়ে কাজ করা। তো যাই হোক, আমি একটা মানে মোটামুটি একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করলাম যে যারা নতুন কাজ শিখতেছো তারা কিভাবে কাজটা শেখা শুরু করতে পারো। তো আজকে আর সময় নিব না, অনেক কথা বলে ফেলছি। বিশেষ করে শুরুর দিকে রিক্যাপ না করলে হয়তো আর একটু বেশি বেশি বিষয় নিয়ে কথা বলা যাইতো। আমার আর একটু ইয়া ছিল যে তোমাদের সাথে কিছু প্রজেক্ট নিয়ে কথা বলা, যে মাইক্রো কন্ট্রোলারের বিভিন্ন প্রজেক্টের আইডিয়াতে কি কি সেন্সর বা কি কি আউটপুট লাগে এগুলো নিয়ে কথা বলা। তো যাই হোক, আজকে আর এগুলো নিয়ে আমি বলতেছি না, অলরেডি অনেক সময় চলে গেছে। নেক্সট ক্লাসে বা নেক্সট কোনো সেশনে তোমাদের এক্সাম গুলো একটু রিল্যাক্সড হোক। এরপর আমরা যেগুলো করব, বিভিন্ন ধরনের প্রজেক্ট ধরে ধরে এই প্রজেক্ট গুলো করার জন্য আমাদের কি কি
ডিভাইস লাগতে পারে সেগুলো আমরা বোঝার চেষ্টা করব, এবং সাথে সাথে এগুলো প্রোগ্রামিং আমি খুব মানে যেতে যাচ্ছিলাম না, আমি প্রোগ্রামটা তোমাদের উপরে ছাড়তে যাচ্ছি, কিন্তু আমি তোমাদের মানে আইডিয়ার ব্যাপারটাতে কাজ করতে যাচ্ছি যে তোমরা আইডিয়াটাকে ডেভেলপ করতে পারো কিনা। আমি যদি তোমাকে বলি যে আমার একটা, এই যে ফর এক্সাম্পল এই প্রজেক্টের কথাই বলতেছি, যে আমি একটা অটোমেটিক ওয়াশিং মেশিন মোটর কন্ট্রোল সিস্টেম তৈরি করতে চাই, এটা একটু যদি একটু অ্যাডভান্স হয়ে যায়, বা ফর এক্সাম্পল এটার কথা চিন্তা করো, আমি একটা বাই ডিরেকশনাল ভিজিটর কাউন্টার তৈরি করতে যাচ্ছি, যে কোন পাশ দিয়ে কয়জন লোক আসতেছে আমি এটা কাউন্ট করতে চাই। এই যে তোমাকে আমি প্রজেক্টের নামটা বললাম, এখন তোমার মাথায় যাতে অটোমেটিক একটা আইডিয়া আসে যে এর জন্য কি কি জিনিস লাগতে পারে, এই জিনিসটা যাতে তোমরা সেন্স করতে পারো যে কি কি সেন্সর লাগবে, এই সেন্সর লাগার পর কি কি আমার আউটপুট ডিভাইস লাগবে, সেটা লাগার পর এর জন্য আমার প্রোগ্রামটা কিভাবে কিভাবে করতে হবে, এই যে একটা বিল্ড আপ মানে আইডিয়া বিল্ড আপ, এই জিনিসটা যাতে তোমরা ধরতে পারো, এটাই হচ্ছে আমার টার্গেট। ঠিক আছে, সো ফর এক্সাম্পল এই যে 5 নম্বরটা দেখো, আমি একটা ডিজিটাল ক্লাব কাউন্টার বানাইতে চাই। ঠিক আছে, তাহলে এখন আমার মনে হয় অলরেডি তোমরা জানো যে একটা ডিজিটাল ক্লাব কাউন্টার বানাইতে গেলে আমার কি কি লাগবে, তোমরা জানো না? বলো। জি স্যার, কোনটা কথা বললেন স্যার? এই 5 নম্বরটার কথা চিন্তা করো, ডিজিটাল ক্লাব কাউন্টার। সো একটা স্যার, জায়গায়, ক্লাব সেন্সর যেটা আছে স্যার, মানে তালি দিলে যেটা আর কি হ্যাঁ, মানে সেন্স করবে। সো তোমরা এখন একটা আইডিয়া অলরেডি তোমরা সবাই মোটামুটি ডেভেলপ করতে পারছো যারা সেশনটা ছিল, যে আমাদের কি কি ডিভাইস আমরা এখানে ইউজ করতে পারি এবং আমার কি কি কম্পোনেন্ট লাগতে পারে, তাই না? এবং এইখানে হচ্ছে তোমাদের কাজটা হবে এখানেই, যে ফর এক্সাম্পল ডিজিটাল ক্লাব কাউন্টার দিয়ে তুমি সার্চ দিলা, ইন্টারনেটে একটা সার্কিট পাইলা, এখন ওই সার্কিটটাই করে যে তুমি কোথাও সাবমিট করবা, এটা হইলে কিন্তু ওই মানে প্রজেক্টের মধ্যে ইউনিকনেস কিছু থাকলো না। তোমাকে কি করতে হবে, ওই সার্কিটটা তুমি আগে তৈরি করো, যখন দেখতেছো কাজ করতেছে ওই সার্কিটটাকে মডিফাই করা শিখতে হবে, যে ঠিক আছে সে ডিজিটাল ক্লাব কাউন্টার দিছে, আমি সেই ক্লাব কাউন্টারের মধ্যে আরো কিছু ফিচার অ্যাড করতে পারি কিনা। ঠিক আছে, সেই ফিচার অ্যাড করতে গেলে আমার প্রোগ্রামিং এর কোথায় কোথায় কি কি চেঞ্জ করতে হবে। ঠিক আছে, সো এই জিনিসগুলো আর কি তোমাদের উপর আমি চাচ্ছি যে এই আইডিয়াগুলো তোমাদের ডেভেলপ করে দিতে। ঠিক আছে, এখানে আরো অনেক অনেক কনসেপ্ট আছে, এবং তোমরা যদি সার্চ দাও যে প্রজেক্ট আইডিয়া বা মাইক্রো কন্ট্রোলার প্রজেক্ট আইডিয়া, তাহলে অনেক অনেক জিনিস পেয়ে যাবা। ঠিক আছে, সো এই জিনিসগুলো যেমন এই যে এখানে দেখো 24 নাম্বার, অ্যালকোহল ডিটেকশন উইথ ভেহিকল কন্ট্রোলিং। সো এটা এমন একটা প্রজেক্ট যে কেউ যদি অ্যালকোহল খেয়ে গাড়িতে ওঠে তাহলে গাড়ি অনই হবে না। ঠিক আছে, সো গাড়িতে তাহলে আমার কি সেন্সর লাগবে বলো তো? অ্যালকোহল সেন্সর। বুঝতে পারতেছো তাহলে কনসেপ্ট গুলো কিরকম হবে? এখন এই যে আমরা একটা মোটামুটি আইডিয়া বিল্ড আপ করছি এবং আমাদের টুলগুলো সম্পর্কে আমরা যখন একটা আইডিয়া পেয়ে গেছি, তখন যে কেউ যখন কোনো একটা প্রজেক্ট আমাকে বলবে যে এটা করা যাইতে পারে কিনা, তখন কিন্তু তুমি যেহেতু জানো যে আমার এগুলো টুল আছে, তুমি ইজিলি বলতে পারবা যে হ্যাঁ আমরা এটা করতে পারবো, প্লাস তুমি এটাও বলতে পারবা যে এর সাথে আমরা এটা অ্যাড করতে পারবো, তাই না? সো যেমন কথার কথা এখানে অ্যালকোহল ডিটেকশন বলছে, শুধুমাত্র অ্যালকোহল ডিটেকশন। সো তুমি এর সাথে আরো কিছু ফিচার অ্যাড করতে পারো, যে তোমার গাড়িতে যখনই তোমার কেউ অ্যালকোহল নিয়ে উঠবে সাথে সাথে তোমার কোনো একটা অ্যালার্ম বাজবে। বা এটা মনে হতে পারে যে সরকার করে দিল যে যখনই কেউ কোনো গাড়িতে কোনো বাস ড্রাইভার অ্যালকোহল খেয়ে যখন বাস ড্রাইভারের সিটে বসবে, সাথে সাথে ট্রাফিক কন্ট্রোল সিস্টেমে জিএসএম এর মাধ্যমে একটা এসএমএস চলে যাবে যে এই গাড়িটা এই জায়গায় সে অ্যালকোহল দিয়ে উঠছে। তো সাথে সাথে কি হবে, তখন সামনে যে ট্রাফিক সেন্টার থাকবে বা ট্রাফিক পোল থাকবে, সে ওই গাড়িটাকে আটকাইতে পারবে। তাহলে কনসেপ্ট গুলো বুঝতেছো যে কিভাবে জিনিসটাকে আইডিয়াটাকে ফার্নিশ করা যায়? জি স্যার, 21 নাম্বারটা স্যার হ্যাঁ, এই যেমন এখানে আছে ইন্ডাস্ট্রিয়াল টেম্পারেচার এন্ড মনিটরিং এন্ড কন্ট্রোল সিস্টেম। সো এখানে জাস্ট টেম্পারেচারের কথা বলো, তোমরা এখানে হিউমিডিটি অ্যাড করো, তারপরে এর সাথে তোমরা ফায়ার সেফটি, এটা যেহেতু ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম, এটা তোমরা ফায়ার সেফটি অ্যাড করে দাও, তাই না? তারপর এর সাথে তোমরা ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম দেখলা। সো অথরাইজড সবাই যাতে কোন একটা মানে এটা যেহেতু একটা কন্ট্রোল সিস্টেম, সো এই রুমে যাতে আনঅথরাইজড কেউ না ঢুকতে পারে। কথার কথা আমি বললাম আর কি এই জিনিসগুলো। কেউ একজন প্রজেক্ট কন্টেস্টে গেছে, কথার কথা, সে এখন ইন্টারনেটে সার্চ দিচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল কোন একটা প্রজেক্টের সে করতে চায়। সো সে ইন্টারনেটে সার্চ দিল, সেও এই আইডিয়াটা পাবে, তুমি যখন সার্চ দিবা তুমিও এই আইডিয়াটা পাবা। কারণ ও মনে করে এই প্রজেক্টটা তৈরি করে নিয়ে গেল, তুমিও তৈরি করে নিয়ে গেলে, তাহলে তোমার ইউনিকনেস কি থাকলো, তাই না? সো এইখানে হচ্ছে জিনিসটা হচ্ছে তোমাদের যে ইনফরমেশন গুলো তোমরা যেগুলো পাচ্ছ আর কি, এগুলো হচ্ছে সবার জন্য কমন। সো তোমাদেরকে কি করতে হবে, এই ইনফরমেশন গুলোকে মডিফাই করা শিখতে হবে। সো কথার কথা এই 21 নম্বর আইডিয়াটার কথাই বলি। এখানে বলতেছে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাডভান্স টেম্পার মনিটরিং এন্ড কন্ট্রোল সিস্টেম। সো এই কন্ট্রোল সিস্টেম এবং এটা একটা ইন্ডাস্ট্রিয়াল
সিস্টেম, তার মানে এখানে অনেক কিছু আমাদের কনসিডারেশন আমরা আনতে পারি। এটা টেম্পারেচার মনিটর করছে, আমরা সাথে সাথে টেম্পারেচার সাথে হিউমিডিটি এবং ভাইব্রেশন নিয়েও কাজ করতে পারি। এবং যেহেতু এটা কন্ট্রোল রুম, সেখানে আমরা ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম অ্যাড করে দিতে পারি, প্লাস তার সাথে আমরা এখানে ফায়ার সেফটি সিস্টেম অ্যাড করে দিতে পারি। এবং তার সাথে যদি ইন কেস কোনো জায়গায় যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে, ফর এক্সাম্পল কন্ট্রোল রুমে যার থাকার কথা সে কন্ট্রোল রুমে নাই, ঠিক আছে, ইন কেস ওই সময় যদি ওই সিস্টেমে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে, তাহলে প্রোটেকশন কিভাবে দিবা? সো এই ক্ষেত্রে তোমরা একটা জিএসএম মডিউল অ্যাড করে দিতে পারবা, যে এখানে কোনো একটা প্যারামিটার আউট অফ মানে ডেঞ্জার জোনে গেলে সাথে সাথে সবগুলো অথরাইজড মানুষের কাছে এসএমএস চলে যাবে। তো কনসেপ্টগুলো বুঝতে পারতেছো? জি স্যার। তোমরা চাইলে এগুলোকে অনেক সুন্দর সুন্দর প্রজেক্টে কনভার্ট করতে পারবে। সো আমি চাচ্ছি তোমরা এই জিনিসগুলা শেখো, প্রোগ্রামিং। অনেক শিখে গেছি স্যার। হ্যাঁ, অনেক শিখো। জি স্যার, চলে। তো ঠিক আছে, তোমাদের আর কিছু বলার না থাকলে আমরা আজকের সেশনটা এখানে শেষ করতে পারি। এবং আমরা চাইলে একটা আইডিয়া সেশন, জাস্ট আইডিয়া সেশন, নেক্সট সেশনটা তোমাদের পক্ষ থেকে আমরা তৈরি ডিজাইন করতে পারি, যে এখানে তোমরা, আমি একটা প্রজেক্টের কথা বলবো, তোমরা তোমাদের আইডিয়াগুলো বলবা যে এই প্রজেক্টটাকে কিভাবে করা যেতে পারে। কি বলো, করা যাবে এরকম একটা সেশন? জি স্যার, করা যায় স্যার। ভালো হয়। জি স্যার। তো ঠিক আছে, তোমরাও একটু ব্রেনস্টর্মিং করো, প্লাস বুঝতে পারতেছো এগুলো, এই ধরনের কাজ মানে সেশনগুলো করতে ব্রেনের উপর প্রেসার পড়বে না, কারণ এখানে কোনো প্রোগ্রামিং নাই, সিমুলেশন নাই, কিন্তু আইডিয়া আছে। তো আগে আইডিয়া আসুক, তারপর প্রজেক্টে আমরা হাত দিব। তো ঠিক আছে, কারো কিছু বলার আছে? স্যার মানে স্যার মেকানিক্যাল পড়ে স্যার অনেক কিছু শিখে গেলাম স্যার, সার্কিট সম্পর্কে স্যার। আর লকডাউনে তো স্যার ক্লাবিং সম্পর্কে ওরকম আইডিয়াও ছিল না। মানে এখন স্যার ক্লাবটা আসলে বুঝতে পারতেছি, যদি মানে আমরা মানে সামনে থেকে ক্লাসগুলো করতাম তাহলে স্যার আরো বেশি ভালো লাগতো স্যার। তা তো অবশ্যই। তবে একটা জিনিস বুঝতে হবে, যে মনে করো এই যে এত একটা ফ্লেক্সিবল টাইম, তোমরা যদি, তোমাদেরকে যদি আমি বলতাম যে ক্লাস শেষে 3টার সময় আমরা একটা সেমিনার করবো বা একটা সেশন করবো, বলো তো কয়জন আসতাম মন থেকে? তাই না? এখন আমিও সারাদিন অফিস করে তোমাদের প্রতি যে আউটপুট দিব, এই যে এখন ঘরে বসে একটা রিল্যাক্সড এনভায়রনমেন্টে তোমাদের সাথে কথা বলতেছি, তোমরা শুয়ে বসে সময় নিয়ে ফ্যানের নিচে বসে আরাম করে করতেছো। সো এটাও একটা অ্যাডভান্টেজ, বুঝতে হবে যে এই জিনিসটা সবসময় চাইলে সম্ভব হয় না। তো এখন এটা যাই হোক, করোনা এসে আমাদের অনেক ভালো একটা জিনিস গিফট দিয়ে গেছে।